শুরু করছি ডার্ক সাইড। লিখনিতে যাবেন ফোরকান। পর্ব সংখ্যা ৪৫। ব্যাটার তৈরি করে উপরে বেশ কতক চকলেট চিপস ছড়িয়ে দিল আসমান। তারপর ওভেনের ট্রে সমেত রেখে ৩০ মিনিটের টাইম সেট করলো। কিচেন কাউন্টারে হেলান দিয়ে রোজা অত্যন্ত মনোযোগী দৃষ্টিতে তার কার্যক্রম পর্যবেক্ষণ করে চলেছে, কিন্তু সেই মনোযোগে বারংবার ব্যাঘাত ঘটেছে। পাশে মুখোমুখি দাঁড়িয়ে আধ ঘন্টা যাবৎ তর্ক বিতর্কে লিপ্ত হয়ে থাকা নিহাদ এবং চারুলতার উচ্চ বেচেতে। হ্যাঁ, এখন সব দোষ আমার, তাই না? কে বলেছিল উকিঝুঁকি দিয়ে দেখতে? সোজা ঢুকে গেলেই হতো। চারুর বক্তব্য নিহাদ টেলিভিশনে জ্বলে উঠল। আজ তো একটা পেতনি। তোমার গরুর মতন শরীর নিয়ে আমার উপর ভয় দিতে গেলে কেন? কি বললে? আমি গরু? ভুল বলেছি, তুমি একটা গাভী। মুষ্টিবদ্ধ হলো চারুলতার হাত। শটাংশে নিহাদের চোয়াল বরাবর ঘুষি হাঁকালো। তা অতি সত্বর পাকড়াও করল নিহাদ। এক ঝটকায় কাউন্টারে ঠেকালো চারুলতাকে। দুহাতের কবজি আঁকড়ে নিল নিজের দুহাতে। চারু অবশ্য ভড়কালো না, উল্টো হাঁটু তুলে নিহাদের তলপেট বরাবর গোতা দিল। আউচ! আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণাম ভালো হয় না কখনোই। শাকচুন্নি তো, ঘাড় মোটকে খাওয়াই তো স্বভাব। তোমার মতো নির্লজ্জ তো নই যে মানুষের ব্যক্তিগত মুহূর্তে দিয়ে উকিঝুঁকি দিই। ভ্রু কুঁচকে নিহাদ জানালো, ইস! মানুষ খোলা ছাদে টাইটানিক মুভির মতন রঙ্গিলা করতে পারে, আর আমি দেখতে গেলেই দোষ? বাসর করার শখ থাকলে দরজা আটকে দিলেই হতো। মানুষ কি আর জানে নাকি তোমার মতো একটা চিংটা নিজের লেঙ্গুর তুলে নেংটিও দুটির মতো হানা দেবে? নিহাত হাত তুলল, চারুর মুখের সামনে ধরে দৃপ্ত কণ্ঠে জানালো, মজা তুমিও পেয়েছ, আমিও পেয়েছি, ঠিক আছে? না হলে তুমি আরো ভালো মতো দেখার জন্য আমার পিঠের উপর উকি দিলে কেন? এখন এসব দোষারোপ বন্ধ করো। দুজন সমান সমান। কিসের সমান সমান? কেক কি আমি নষ্ট করেছি? উঠতে গিয়েই তো ঠেলা লাগলো, তাতেই তো কেককে আত্মাহুতি দিতে হলো। বেচারা ব্ল্যাক ফরেস্টের রুহের মাগফিরাত কামনা করছি। এক পেতনির ঝটকায় তাকে পরপরে যাত্রী হতে হলো। তো উঠবো না? তোমার বুকে শুয়ে থাকবো নাকি? কেন? আমার বুক এতটাই ঠুনকো লেগেছে তোমার কাছে যে কিছু মুহূর্তের স্পর্শ সহ্য করতে পারোনি? পাল্টা জবাব দিতে গিয়েও থমকে গেল চারুলতা। তীর তীর করে কাঁপল তার অধর। নিহাদ কোন অর্থে কথাটা বলেছে জানা নেই, কিন্তু তার মাঝে অদ্ভুত অনুভূতির দোলাচল উদ্গীরিত হয়েছে। শব্দগুচ্ছ কণ্ঠে দলা পাকিয়ে গিয়েছে। দৃষ্টি ফিরিয়ে নিল সে, তাতে বিজয়ের হাসি হাসল নিহাদ। আমার মতন হ্যান্ডসাম ছেলে এই দুনিয়ায় আর কয়টা আছে বলো? এই বুকে ঠাঁই পেয়েছ কয়েক সেকেন্ডের জন্য। এ তোমার সাত পুরুষের ভাগ্য। স্টপ ইট! অতর্কিতে একটি সিলভার চামচ ছুটে এলো নিহাদের উদ্দেশ্যে। টাং করে তার মাথায় নিশানা ভেদ করল। তাতে ভড়কে গিয়ে মাথা ঘষতে ঘষতে পাশ ফিরে আসমানকে নির্বিকার চেয়ে থাকতে লক্ষ্য করল। কাউন্টারের দুহাত থেকে শীতল দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলছে দুজনকে। এটা রঙ্গ করার জায়গা না, রান্না করবার জায়গা। নিহাদের প্রতি উত্তরে আসমান দৃষ্টি বুঝে একটি দীর্ঘশ্বাস নির্গত করল। অতঃপর যখন নয়নপল্লব মেলল, তখন তার কৃষ্ণগহ্বরে ঘূর্ণ নিহাদের সমস্ত শরীর কম্পিত করে দিল। হে, বদ্দা, আমি তো একটু মজা করছিলাম। এতে এত রাগ করে নাকি কেউ? ধীরে ধীরে পিছিয়ে যেতে চাইল নিহাদ, কিন্তু চারুলতার সঙ্গে ধাক্কা খেল। মেয়েটি কিচেনের দরজার প্রান্তে দুহাত পেছনে পেতে দাঁড়িয়ে আছে, তাকে পলায়ন করতে দিতে নারাজ। তোমার ব্যবস্থা আমি আগামীকাল করব নিহাদ। আসমানের ঘোষণায় একটি শক্ত ঢোক গলা ধারণ করে নিহাদ ভিক্ষার দৃষ্টিতে চাইল রোজার দিকে। একপাশে দাঁড়িয়ে অতি উৎসাহী হয়ে নাটক পর্যবেক্ষণ করে যাচ্ছিল সে এতক্ষণ। নিহাদ তাকাতেই দুই চোখে সে চোখ টিপ দিল সে। বেচারার সমস্ত আশা যেন এক লহমায় গুড়িয়ে গেল। বেঈমানদের মাঝে বসবাস আমার। মিছিমিছি কান্নার ভাব ধরল নিহাদ। তাতে রোজা হেসে আসমানের দিকে এগোলো। কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, হয়েছে আসমান, বাদ দাও। বেচারা বুঝতে পারেনি। বেচারা? কাকে বেচারা বলছো তুমি? ২৬ বছরের এক প্রাপ্তবয়স্ক পুরুষ বেচারা কি করে হয়?
26? চারুলতা মনে মনে উচ্চারণ করতে চাইলেও খানিক জোর পড়ে গেল। সকলে অতর্কিতে তাকালো তার দিকে। দ্রুত এই কণ্ঠ পরিষ্কার করে দৃষ্টি ফিরিয়ে নিল সে। আজ শুভদিন বলে কিছু বলছি না। মুখে লাগাম দাও, অন্যথায় ভুলে যাবো শুভদিনের কথা। আগে তোমাকে সাইজ করব, অনেকদিন পোলিও খাওয়ানো হয় না তোমায়। 2 ডোজ পেটে পড়লে সব রঙ্গতামাশা বেরিয়ে যাবে। উল্টো ঘুরে হাতে গ্লাস পরিধান করে ওভেনের দিকে এগোলো আসমান। ঝুঁকে দেখলো তার অতি দ্রুততম সময় বানাতো কেকখানি ঠিকমতো হচ্ছে কিনা। রোজাও কৌতূহলী হয়ে তার পাশে দাঁড়ালো। অপরদিকে নিহাত এক স্বস্তির নিঃশ্বাস গোপন করে মাথা ঝাঁকালো। কপালে তার কি আছে খোদাই ভালো জানেন। আমাকে আপু বলে ডাকবে। মৃদু কণ্ঠস্বরটি কানে যেতে কিঞ্চিৎ বিস্মিত হয়ে নিহাত পাশে ফিরে তাকালো। চারুলতা এসে দাঁড়িয়েছে নিকটে, মিটিমিটি হাসছে। আমি 28, গুরুজন তোমার। আসতে যেতে সালাম দিয়ে চলবে, জুনিয়র মুরগি। কয়েক মুহূর্ত সময়ের প্রয়োজন হলো নিহাদের বিষয়টি হজম করে নিতে। পরক্ষণে তীর্যক হাসিতে উচ্ছ্বাসিত হলো তার সুন্দর সুদর্শন চেহারা। সামনে ঝুঁকলো, একেবারে চারুলতার কানের নিকটে ফিসফিস কণ্ঠে জানালো, ডোন্ট ওয়ারি, আই লাইক ওয়ান্ডার ওমেন। স্পষ্ট শিহরিত হলো চারুলতার সর্বাঙ্গ। সামান্য সরে হাসির ঝলক প্রদর্শন করে নিহাত কাউন্টারের বাস্কেট থেকে একটি আঙুরের থোলা তুলে নিয়ে কয়েকটি মুখে পুরল। চারুদিকে এগিয়ে দিয়ে শুধালো, ওয়ান্ট সাম? নিহাতকে বিহ্বল করে দিয়ে চারুলতা পাল্টা কোনো প্রকার জবাব দিল না। উল্টো ঘুরে হনহন করে হেঁটে কিচেন থেকে বেরিয়ে গেল। অদূর থেকে তার চলার পথে তাকিয়ে থাকলো নিহাত। সদা নিয়ন্ত্রিত মেয়েটি সুদর্শনা অবয়বে লালিমার আবরণ তার দৃষ্টি এড়ায়নি। নিজের হৃদয় মাঝারে এক তড়িৎ অনুভব করল নিহাত। দৃষ্টি সরিয়ে নিল দ্রুতই। নিয়ন্ত্রণ কর নিজেকে। গ্রহাণুর সাধ্য কি নিজেকে নক্ষত্রের সঙ্গে তুলনা করে? ধ্বনিত হলো তার অন্তর জুড়ে। পরদিন, যদিও গতকাল রাত্রিতে বেশ দেরি করেই ঘুমানো হয়েছিল আয়োজনের সমাপ্তির পর, তবু আজ বেশ ভোরে উঠে পড়ল রোজা। নতুন দিনের দিবাকর আপন রোশনির চাদর বিছিয়ে দিয়েছে ধরত্রীর বুক জুড়ে। স্বচ্ছ কাচের দেওয়াল চুঁয়ে অভ্যন্তরে প্রবেশ করছে স্নিগ্ধতা মাখানো দীপ্তি। আলোকোজ্জ্বল কক্ষটি যেন স্বর্গের প্রতিরূপ। নড়চড় করতে গিয়ে রোজা অনুভব করল আসমানের বাহুডোরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সে। নয়ন মেলে মৃদু হাসল সে। ঘুমন্ত নিষ্পাপ মুখারবখানি তার তন্দ্রার জগৎকে ভাসিয়ে তুলল অনুভবের জোয়ারে। সন্নিকটে গেল রোজা। হাত তুলে ছুঁয়ে দিল কপোল, আলতো করে। মৃদু ঘুমিয়ে উঠে তার স্পর্শের মায় হারালো আসমান। তার নিদ্রাভঙ্গ হয়নি। ভাবছে বুঝি এক রূপকথার ন্যায় সুন্দর স্বপ্ন। তার নাকে আলতো করে ঠোঁট ছুঁয়ে রোজা সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নিল। কম্বল টেনে সম্পূর্ণ ঢেকে উঠে পড়ল বিছানা ছেড়ে। হাত মুখ ধুয়ে নিজেকে তৈরি করতে আয়নার সামনে বসতেই নজরে পড়ল বিষয়টি। রোজার কণ্ঠ জুড়ে জড়িয়ে আছে একটি স্বর্ণের তৈরি লকেট। বহুকাল আগের কাজ, যত্ন সহকারে সংরক্ষণ করা হলেও জৌলুস সারিয়েছে। এটি আসমানের তরফ থেকে তার জন্মদিনের উপহার। মূল্যহীন এই বস্তু রেমান পরিবারের অভিজাত্যের বিপরীতে। তবু রোজা সবটুকু আবেগ কেড়ে নিয়েছে ছোট্ট অথচ অর্থপূর্ণ এই উপহার। কারণ আসমান এটি তার কণ্ঠে পরিয়ে দিয়ে বলেছিল, এটা আমার আম্মুর, যত্নে রেখো জ্যোৎস্না। অতিরিক্ত কোনো ব্যাখ্যা আসমান প্রদান করেনি। তার একটি বাক্য রোজার নিকট এই বস্তুর গুরুত্ব উপলব্ধিতে যথেষ্ট ছিল। নিজের চারিপাশের দেওয়াল হটিয়ে দিয়েছে আসমান। হাত বাড়িয়েছে রোজার ভালোবাসার অনুভবের প্রতি সম্পূর্ণভাবে। নিজেকে উৎসর্গ করেছে আরও একবার। তাই হয়তো এই লকেটের যোগ্য হকদার মনে করেছে সে নিজের অর্ধাঙ্গিনীকে। আসমানের মা, রোজার নিকট এক মমতাময়ী ধোঁয়াশার অস্তিত্ব সে, যার সম্পর্কে কোনোদিন কোনো বাক্য শ্রবণে সৌভাগ্য হয়নি তার। অতীতের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত তিনি। আসমান বাদশা কায়সারের পুত্র হলে তিনি নিশ্চয়ই তার স্ত্রী ছিলেন। তাহলে বিলাল রেমান, তিনি যে চিরকুমার,
তাতে সন্দেহ নেই। আসমান, চারুলতা কিংবা চিত্রলেখা কেউ তার নিজের সন্তান নয়, তবে এহেন দুর্বলতার কারণ? আসমানের প্রতি তার পিতৃত্ববোধ যেন জগতের সকল ঔদ্ধত্যকেও হার মানায়। এর পেছনে কি কোনোভাবে আসমানের মা দায়ী? কি ঘটেছিল অতীতে? কিভাবে আসমান পৌঁছেছিল বাদশা কাইসারের হাতের মুঠোয়? রহস্যের ভেদে রোজার অন্তর্মাঝে আকুলি বিকলি ঢেউ উঠল। রাফা কাইসারকে অবহেলা করা অসম্ভব। তাকে পূর্ণ শক্তিতে মোকাবেলা করতে হবে। তার জন্য আসমানের সম্পূর্ণ অতীত জানা প্রয়োজন। আসমানকে জিজ্ঞাসা করবে, কিন্তু সে নিজেও কি আদৌ সবকিছু সম্পর্কে অবহিত? এক নজর ঘুমন্ত আসমানের উদ্দেশ্যে তাকালো রোজা। রাফা কাইসারের সঙ্গে তার সম্পর্ক, বাদশা কাইসার তার বাবা, এই ধরনের বিষয়গুলো ছেলেটি তার কাছে পরিষ্কার করেনি। কিন্তু তাতে কি অভিমান করা সম্ভব তার উপর? নিশ্চয় আসমানের নিজস্ব কোনো ভাবনা ছিল। রোজাকে সম্পর্কের এই কদর্যতা উপলব্ধি করতে দিতে চায়নি সে। দূরে রেখেছে সকল কুলসিত সত্য থেকে। এটা হয়তো তার আপন নিরাপত্তার পদ্ধতি। তাই অভিমান হলো না রোজার, বরং দারুণতা অনুভূত হলো। কত কিছু সহ্য করতে হয়েছে এই অভিশপ্ত অস্তিত্বকে, যা তাকে মানুষ থেকে মেশিনে রূপান্তরিত হতে বাধ্য করেছিল। সন্তর্পণে উঠল রোজা। আসমানের ঘুমন্ত চেহারা অবলম্বন করে গেল এক দৃষ্টিতে। আজ আন্দোলনের বিরতি। ঠিক বিরতি নয়, বিকালে মিটিং রয়েছে, তাই সকালটুকু সে সম্পূর্ণ মুক্ত। তাছাড়া আজ তার জন্মদিন উপলক্ষে আজ আসমান নিজের হাতে সকলের জন্য দুপুরের খাবার তৈরি করার কথা দিয়েছে। নিজের পরিবারকে সময় দিতে হবে কিছুটা হলেও। হঠাৎ স্বচ্ছ দেওয়াল পেয়ে বাইরে দৃষ্টি গেল রোজার। বাগানের পথে করতে লক্ষ্য করা গেল বিলালকে। এই বয়সেও তার শারীরিক যত্নে কোনো প্রকার আপোষ নেই। রেমানদের প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন। বর্তমানে রোজার শারীরিক কসরত এবং ট্রেনিংয়ে অভ্যাস হয়ে গিয়েছে। সময় পেলে আসমান তাকে জিমে আত্মরক্ষার কৌশল চর্চা করায়। বিলালকে বাহিরে দেখে চকিতে এক বুদ্ধি খেলে গেল রোজার মস্তিষ্কে। ব্যক্তির বর্তমানে ঘুমন্ত পড়ি, জাগ্রত হওয়া তাড়া নেই কারো, একান্তে কথোপকথনে লোক। যেমন ভাবা তেমন কাজ। পরিকল্পনা করে রোজা দ্রুত নিচে নেমে এলো। কিচেনে গিয়ে সহজ হাতে অ্যাভোকাডো টোস্ট, অমলেট এবং ফলের রস তৈরি করলো। ট্রেতে দুজনের অনুপাতে সাজিয়ে হেঁটে চলল বিলাল রেমানের কক্ষের দিকে। নাস্তা তৈরি করতে করতে জগিং সেরে ফিরে এসেছেন তিনি। কক্ষ তার নিচ তলায়। রাজকীয় ধাঁচের দরজার নিকট পৌঁছে রোজা থামল। মৃদু আঁচে কড়া নাড়ল। বাবা, আমি রোজা, আসবো? মামুনি, অফকোর্স, কাম ইন। অভ্যন্তরে প্রবেশ করল রোজা। বিলাল রেমনের কক্ষটি বনেদি ধাঁচের তৈরি। আধুনিকতার ছোঁয়া নেহায়েত কম, তবে আভিজাত্যের কমতি নেই কোথাও। এই কক্ষটি রেমান পরিবারের প্রধানদের কর্তৃত্ব ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। যদিও বাধ্যকতা নেই নীতি পালনের, কিন্তু বেলাল রেওয়াজ মেনেই চলেন। রোজাকে নাস্তার ট্রে হাতে লক্ষ্য করে বিছানার কিনারে বসে ঘাড় মুছতে থেকে বিলাল হাসলেন। সোফায় বসা ইশারা করলেন। রোজা আজ্ঞা পালন করতে করতে তিনি জগিং এর পোশাক পরিবর্তন করে টি শার্ট গায়ে জড়িয়ে এলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, তাতে তাকে রীতিমতো যুবক ধাঁচে কেউ দেখালো। শক্ত সামর্থ্য, শারীরিক গঠন, প্রশস্ত বুক, সুদর্শন মুখশ্রী এবং তার সঙ্গে মানানসই হালকা ফ্রেমের চশমা, অধরের উপরে পাতলা গোফের চারিপাশ খোঁচা খোঁচা আধপাকা দাড়ি। তার বয়সের অধিক্য নয় এবং অভিজ্ঞতা প্রকাশ করছে যেন। রোজার বিপরীতে বসলেন তিনি। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। বাহ, আমার মামনি আজ নিজ হাতে নাস্তা তৈরি করে এনেছে। উপলক্ষ বিশেষ কিছু বটে। বিস্তৃত হাসলেন তিনি। অতর্কিতে পকেটে হাত ভরলেন। সেটি বের করতেই তার হাতের তালুতে দেখা গেল গোলাকৃতির একটি বক্স। ঢাকনা খুলতেই ভেতরে জ্বলজ্বলে নীলচে এক রত্ন ধুতি ছড়াতে আরম্ভ করল। নীলকান্তমণির টায়রা, রেমন পরিবারের পৈতৃক সম্পত্তি। আজ থেকে এর হকদার তুমি মামুনি। শুভ জন্মদিন। রোজার হাত কাঁপল জিনিসটি গ্রহণ করতে গিয়ে। বিহ্বল কণ্ঠে জিজ্ঞাসা করল, বা
বাবা, আপনি নিশ্চিত এই জিনিস আমার প্রাপ্য? অবশ্যই। রোজা রেমান তুমি এই সম্পদের যথাযথ অধিকারী। কি কিন্তু এটা অনেক মূল্যবান নিশ্চয়ই। আমি কিভাবে এই সংসার জুড়ে রাখার দায়িত্ব বর্তমানে তোমারই মামুনি। আমি আর কতদিন? খোদার ডাক আসলে পরপারের যাত্রী হতে সময় লাগবে না। এই পরিবারের একটি ভিত্তি দরকার। তুমি আমার আসমানের যোগ্য সঙ্গিনী হবে আমি জানি। ওর পাশে থাকবে আজীবন। আপ্লুত হলো রোজা, মাথা দুলিয়ে সায় জানালো। শুভ উপলক্ষে আয়োজনে রিমার পরিবারের বউদের এই টায়রা পরিধানের রেওয়াজ ছিল। আশা রাখছি তুমি পালন করবে তা। তারপর যখন তোমার ছেলের বউকে বরণ করে নেবে তখন তাকে দেবে। আমার ছেলের বউ? স্পষ্ট লজ্জাবোধ করল রোজা। বিলাল তাতে বিস্মৃত হাসলেন। অবশ্যই। বিয়ে তো হলো, এবার নাতি নাতনির মুখ দর্শনের পালা আমার, তাই না? একজন প্রিন্সেস কিংবা প্রিন্স সমগ্র বাড়িতে দাপিয়ে বেড়াবে। আমি তার ব্যক্তিগত ঘোড়া হয়ে পিঠে তুলে নেব। তাই দেখো কত কসরত করে শরীর বানাচ্ছি। হাসতে বাধ্য হলো রোজাও। বিলাল রিমান অতি স্নিগ্ধ এক মানুষ। আপন ভরসায় ছায় তিনি আগলে রাখেন সকলকে। তার সর্বদা হাস্যোজ্জ্বল চেহারা চোখে পড়লেও অভ্যন্তরে লুকিয়ে রাখা বেদনাটুকু হয়তো কেউ কোনোদিন উপলব্ধি করতে সক্ষম নয়। অতি যত্নে তিনি নিজেকে বিষাদটুকু আড়াল করে রাখেন সন্তানদের থেকে। আপনি এখনো যথেষ্ট হ্যান্ডসাম বাবা। চাইলেই যে কেউ এক বাক্যে আপনাকে বিয়ে করতে রাজি হবে। তাই বুঝি? অস্বীকার করলাম না। যুবক বয়সে আমিও যথেষ্ট। কি যেন বলে তোমাদের ভাষায়? হট অ্যান্ড সেক্সি ছিলাম। চোখ টিপে দিলেন তিনি। হাতে তুলে নিলেন স্টোজ। একটি ঢোক গলা ধারণ করে রোজা অবশেষে জিজ্ঞাসা করল, আপনি কোনোদিন বিয়ে করেননি কেন বাবা? চারুলতা এবং চিত্রলেখার একজন মায়ের দরকার ছিল নিশ্চয়ই। দৃশ্যমানভাবে থমকালেন বিলাল। দৃষ্টি তার যথারীতি প্রফুল্ল। কি ভাবছেন বোঝা দেয়। টোস্টে কামড় না দিয়ে তিনি পুনরায় রেখে দিলেন সেটি প্লেটে। রোজা মেঝের দিকে তাকালো। এমন ব্যক্তিগত প্রশ্নের জন্য দুঃখিত বাবা, কিন্তু হয়তো ব্যাপারটা আমার জানা প্রয়োজন। আসমানের মা, আসমানের বাবা, এই সমস্ত অতীতের রহস্য আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। নিঃশব্দ থাকলেন বিলাল। তারপর অতর্কিতে বিড়বিড় করলেন, যদি বলি একজনকে লাভ করার আশায় আমি আমার সমস্ত জীবন পার করে দিয়েছি, তাহলে কি বিশ্বাস করবে মামুনি? চোখ তুলল রোজা, মৃদু কণ্ঠে শুধালো, আসমানের মা? ওর নাম আয়েশা। বড়ই মধুর এক স্মৃতি। তোমার কণ্ঠে ওর লকেটটি দারুণ মানিয়েছে মামুনি। খানিকটা আয়েশার মতোই লাগছে। নিস্তব্ধ রইল রোজা। বিলাল রেমান স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু তার নয়ন জুড়ে আবেগের টলটলে অশ্রু ভিন্ন কিছু ঘোষণা করছে। বাবা, আমি দুঃখিত। কোনো দরকার নেই। আপনি হুম। আমারও কিছুটা ভারমুক্ত হওয়া দরকার। একলা স্মৃতিচয়নের যন্ত্রণা বড্ড পীড়াদায়ক। এটুকু বলে উঠে গেলেন বিলাল। ক্লোজেট খুলে সিন্দুক বের করে আনলেন একটি ছোট্ট পকেট অ্যালবাম। রোজার দিকে এগিয়ে দিলেন। সেটি খুলতে মুহূর্তের জন্য স্পন্দন থেমে গেল রোজার। অ্যালবামের পাতা জুড়ে খচিত এক চিত্রপট, যাতে তরুণ বয়সী এক ছেলেকে নজরে পড়ছে। রীতিমতো ৮০-র দশকের মডেলদের ন্যায় ভঙ্গি তার। মেঝেতে দুপা ছড়িয়ে বসেছে। ঠোঁটে ঝুলন্ত একটি কাঠির মতন। সিগারেট কিংবা অন্য কিছু হতে পারে, তবে ব্যাপারটি সেটি নয়। তার উদ্দেশ্য ঝুঁকে থাকা অপসরিতুল্য এক রমণী, যে সবটুকু কেন্দ্রবিন্দু। হাতে একটি ডায়েরি, যাতে আনমনে কিছু লিখে চলেছে। তরুণের দৃষ্টি তার মুখ জুড়ে। আগেকার যুগে সিনেমার পোস্টের বলে চালিয়ে দেওয়া যাবে ছবিটিকে অনায়াসে। এটা আপনি বাবা? সামান্য হাসলেন বিলাল, সায় জানালেন। রমণীকে তা বুঝতে রোজাকে বেগ পোহাতে হলো না। সোফায় হেলান দিয়ে জুসের গ্লাস তুলে নিলেন বিলাল। চুমুক দিয়ে জানালেন, সে আজ থেকে প্রায় ৩৩ বছর আগেকার কথা। আমি তখন ইতালি থেকে দেশে ফিরেছি বাংলাদেশে ব্যবসা বিস্তৃতির উদ্দেশ্যে। ইতালিতেই জন্ম এবং বেড়ে ওঠা, যার দরুন বাঙালি সংস্কৃতির সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না।
বাবা সিদ্ধান্ত নিলেন কাইসার পরিবারকে মোকাবেলায় এবং যথার্থ ভিত্তি স্থাপনে আমার গাইডের দরকার ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট। কখনোই কারোর সামনে নতজানু হওয়ার প্রবণতা ছিল না আমার মাঝে। সবসময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসতাম। কারো হুকুম কিংবা উপদেশ ধারকাছ দিয়েও হাঁটতাম না, যদি না আমার অ্যাসিস্ট্যান্ট সদর দরজা দিয়ে প্রবেশ করে। নিজেকে বিলাল রেমান অতীতের রোমস্থনে সম্পূর্ণ হারিয়ে ফেলল রোজা। ৩৩ বছর অতীত, ব্যক্তির ভবন, সেরি সেরি লেডি, গোয়িং থ্রু আ মোশন, লাভ ইজ হোয়ার ইউ ফাইন্ড ইট, লিসেন টু ইয়োর হার্ট। গ্রামোফোনের সুরের আবহে উচ্ছ্বসিত সমস্ত কক্ষ, ওয়াইনের মিষ্টি সুবাসে ভরপুরে প্রত্যেক প্রান্ত, যার সঙ্গে তাল মিলিয়েছে বাথরুম থেকে ভেসে আসা পানির কলকলে ধারার শব্দ। একটা মুহূর্তে সেই প্রবাহ বন্ধ হলো। হাট করে খুলে গেল দরজা। সিক্ত পায়ে মেঝেতে পদার্পণ করল তাগড়া যুবক ছেলেটি, শুধুমাত্র একটি তোয়ালে জড়ানো কোমরে, চারিপাশে অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তাতে প্রতিফলিত হওয়া ল্যাম্পের স্বর্ণালী আভা। বুকের বাঁ পায়ের চুলে তার এক নেকড়ের ট্যাটু অঙ্কিত, সোনালি প্রজননে, যা একই সঙ্গে মনোমুগ্ধকর এবং ভয়ঙ্কর ঠেকছে। মেঝে সিক্ত করার পরোয়া না করে সে কক্ষ জুড়ে দুবাহু মেলে ঘুরতে আরম্ভ করল। গ্রামোফোনের তালে তাল মেলালো তার কণ্ঠস্বর, সেরি সেরি লেডি, লিভ ইন ডিভোশন, ইটস অলওয়েজ লাইক দ্য ফার্স্ট টাইম, লিম্পলি টেক আপার্ট। ওয়ার্টেজের তালে ঘুরে যেতে কক্ষের একদম কোনায় একটি আরাম কেদারের নজর আবদ্ধ হলো তার। অজ্ঞাতা এক রমণী, পরিধানে ধবধবে শুভ্র বর্ণের শাড়ি, দীর্ঘ কালো কেশ রাশি তার মাঝখানে সিঁধি তুলে দুপাশে ছড়ানো, এক দৃষ্টে চেয়ে আছে তরুণের দিকে। নয়ন জুড়ে মায়াবিনীর এক প্রগাঢ় কৃষ্ণ গহ্বর। থমকালো তরুণ, আপন অন্তরে এক মৃদু খটখটানি অনুভব করল। এমন অবস্থায় এক রমণীর সামনে তার বিব্রত হওয়া উচিত, কিন্তু সে তাতে বিন্দুমাত্র নারাজ। কিসের শঙ্কা তার, কিসের লজ্জাবোধ? বিলাল রেমান সে, যার কাঁধে বিরাট এক ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত্তি প্রস্তরের অস্তিত্ব। রমণীর মাঝেও বিন্দুমাত্র বিব্রতবোধ নেই। চেয়ে আছে সে এক দৃষ্টে, যেন তার দৃষ্টি দিয়েই মেপে নিচ্ছে প্রতিপক্ষের তেজ। এগুলো বিলাল, আরাম কেদারের সন্নিকটে। হিংস্র শিকারীর দৃষ্টি তার গভীর নয়নে, অধরজুড়ে সন্তুষ্টির তীর্যক হাসি। আরাম কেদারের দুপাশে হাতলে হাত রেখে সে ঝুঁকল। তীক্ষ্ণ চিবুক গড়িয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রমণীর কোলে। তা লক্ষ্য করে মাদকীয় ভঙ্গিতে হাসল বিলাল। রমণীর দৃষ্টি মুখে অতিক্রম করে বুকের ট্যাটুর উপর গিয়ে বসেছে। ডু ইউ লাইক হোয়াট ইউ সি? তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিল রমণী, বিব্রত নয় বরং কিঞ্চিৎ ক্রোধে। হাঁটুর উপর পা তুলে শক্ত ভঙ্গিতে মোকাবেলা করল শিকারীকে। সম্পূর্ণ পাশ্চাত্যের গাধা দেখছি। আপনাকে বাঙালি সুপুরুষে পরিণত করতে বেশ কাঠখড় ব্যয় করতে হবে। এক মুহূর্ত থমকালো বিলাল, অতঃপর হাসিটি তার বিস্তৃত হলো। আরো একটু ঝুঁকল রমণীর নিকট। অজ্ঞাতা রমণী তৎক্ষণাৎ পাশের একটি মোটা মলাটের পুস্তক টেনে উভয়ের মাঝে সীমারেখা স্থাপন করলো যেন। তাতে বিনোদিত হয়ে বিলাল বইয়ের প্রান্ত চেপে ধরে বিড়বিড় করল, আর ইউ লস্ট ইন ডেভিলাস ডেন, মিস অ্যাঞ্জেল? কে তুমি তন্দ্রা হরিণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে এমন পুষ্পরাগে? কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী? গ্রামোফোনের সঙ্গীত মূর্ছনায় উচ্ছ্বাসিত সম্পূর্ণ কক্ষ জুড়ে মিষ্টতার ঘ্রাণ, তবে তা ওয়াইনের নয়, ফলের রসের। ডেস্কের উপর রাখা পাত্রে শোভা পাচ্ছে আঙুরের শরবত। শুকনোভাবে খেয়াল না করলে তা ওয়াইনের মতোই দেখায়। উন্মুক্ত বুকের বাম পাশের ট্যাটুখানি বিলোপ ঘটেছে। এমনকি সঙ্গীতের পছন্দেও ব্যতিক্রম। ইউরোপীয় অপের কিংবা পপের বদলে বাংলা গান। বিস্ময়ে ভ্রু উঁচু না করে পারলেন না
ব্যক্তির ভবনের দায়িত্বে থাকা দীর্ঘদিনের কর্মচারী শামীম শিকদার। 50-এর ঘরে ঠেকেছে বয়স তার। মোটা ফ্রেমের চশমার অন্তরালে তবুও দৃষ্টি সুচারু। মাস তিনেক অতিবাহিত হয়েছে রেমন পরিবারের বংশধর আপন জন্মভূমিতে থিতু হতে আরম্ভ করেছে। প্রথম যেদিন এসেছিল তখন ছিল পুরোদস্তুর এক সাহেব, কিছুটা উগ্র এবং রকচটা স্বভাবের। বৈশিষ্ট্য যদিও অভিজাত, কিন্তু বাঙালি সমাজে তা মানানসই ছিল না। কিন্তু তার সহকারী মেয়েটা ভালোই খেল দেখিয়েছে এই কয়েকদিনে, যেন হাতের মুঠোয় বশ করে নিয়েছে। কে আপনার তন্দ্রাহরণ করলো সাহেব? শামীম প্রশ্ন ছুড়লেন। তাতে আরাম কেদারায় হেলান দিয়ে থাকা বিলাল সোজা হয়ে বসল। ঠোঁটে তার এক লম্বাটে দারুচিনির টুকরো ঝুলে আছে, সেটি সিগারেটের মতন 2 আঙ্গুলে নিয়ে বিলাল বিড়বিড় করল। তন্দ্রা অর্থ কি? হাসলেন শামীম, মাথা নেড়ে জানালেন, তন্দ্রা অর্থ ঘুম। যে সংগীত শুনছেন তার মূলভাব অনুভব করতে পারছেন না। হুম। মস্তিষ্কে যেন গেঁথে নিল বিলাল। তীক্ষ্ণ শিকারী দৃষ্টি তার দূর জানালায় আবদ্ধ। হঠাৎ এমন সংগীতের ধাঁচ বদল। আয়েশা কিছু বলেছে বুঝি? ভ্রু কুঁচকে তাকালো বিলাল। যেন আয়েশা নামে বিতৃষ্ণা জেগেছে তার, যদিও ব্যাপারটি সত্যি নয়, বরং হৃদয়ে এক তরঙ্গ খেলে গিয়েছে অজানা অনুভূতির। হ্যাঁ, বলেছে। ওই মেয়ে তো সারাদিন বকবক করতেই থাকে। ওর কাজই আমার মাথা নষ্ট করা। নষ্ট করা নাকি ঠিক করা? কাঁধ তুলে ঠোঁট উল্টে আবারও হেলান দিল বিলাল। জিহ্বায় দারুচিনি ছুঁয়ে জানালো, ওই মেয়ে তো পবিত্র, আর আমি পাপী, তাই না? শামীম মাথা দুলিয়ে হাসলেন। রাগ করবেন না সাহেব, আমি এমনিতেই বলছিলাম। আপনারা সবাই একজোট, আমি জানি। নাটক করার প্রয়োজন নেই। আপনার নাটক ভালো হচ্ছে না। থিয়েটার আছে, প্রয়োজন পড়লে সেখান থেকে দেখে নেবে। অট্টহাসি হাসলেন শামীম। তারপর এগিয়ে গিয়ে সমাপ্ত হয়ে আসা শরবতের পাত্র পূর্ণ করে দিলেন। বিলাল সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো, তারপর শুধালো, এই আয়েশা তালুকদারের কাহিনী কি সত্যি, নাকি ওর পেছনে অন্য কোনো রহস্য আছে? শামীম পাত্র নামিয়ে রেখে অধরে হাসি ধরেই জানালেন, সত্যি। আয়েশা তালুকদার পরিবারের মেয়ে, যদিও তালুকদার পরিবার বলতে বর্তমানে কিছু অবশিষ্ট নেই। ৭১-এর যুদ্ধের পর তাদের ব্যবসায়িক প্রতিপত্তি গুড়িয়ে যায়, মধ্যবিত্ত শ্রেণীতে নেমে আসে তাদের স্তর। তখন রেমানদের কর্মচারীতে পরিণত হয় তারা। বছর 10 আগে আয়েশার বাবা অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। তার পরবর্তী বছর মা একই পথের যাত্রী হন। এরপর থেকে মেয়েটা একলাই জীবনে বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। খুবই কর্মঠ এবং আত্মমর্যাদাবান। তাই আপনার বাবা মেয়েটাকে নির্বাচন করেছেন। আপনি বাস্তবতা শিখেছেন তার কাছে। একটি বিরক্তিকর নিঃশ্বাস ফেলল বিলাল। যেন শামীমের ইতিহাস শুনে তার বিন্দুমাত্র অনুভূতি হচ্ছে না। আদতে আর অন্তর সম্পূর্ণ ভিন্ন ইচ্ছা পোষণ করে চলেছে। আরো জানতে চায় সে আয়েশা সম্পর্কে, কিন্তু মেয়েটাকে সরাসরি জিজ্ঞাসা করা কষ্টকর। ঠোঁটের মাঝে বারুদ নিয়ে ঘোরে যেন। আয়েশা তালুকদার, আইসি। পুনরায় ঠোঁটে দারুচিনি পড়ল বিলাল, কিন্তু তাতে সন্তুষ্ট হলো না। বিরক্তির শব্দ তুলে উঠে বসলো। টেবিল থেকে লাইটার হাত দিয়ে নিল। ঝুলন্ত টি-শার্টের গায়ে চড়ালেন। বোতাম আটকানোর প্রয়োজন বোধ করল না। সিগারেট বের করতে করতে আপন মনে বিড়বিড় করল, ইউ উইল বি রিয়েলি হার্ড টু কোয়াইট স্মোকিং। স্পষ্ট শুনলেন শামীম, কিন্তু কোনো প্রকার মন্তব্য করলেন না। সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বিলাল কক্ষ থেকে বেরিয়ে করিডোর ধরে বারান্দার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করলো। রেলিংয়ে হেলান দিয়ে বাইরের প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করতে করতে সিগারেট মনোনিবেশ করল সে। অপর হাতটি গুজল প্যান্টের পকেটে। ঠিক কতক্ষণ নিভিতে পেরিয়েছে জানে না। অতর্কিতে মিষ্টি অথচ দীপ্ত কণ্ঠস্বরটি ভেসে এলো, ওসব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বারণ করেছিলাম। ফিরে তাকালো বিলাল। গোলাপ বর্ণের শাড়ি পরিহিতা আয়েশা বারান্দার প্রান্তে প্রবেশপথের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুবাহু তার বুকের উপর রাখা। খোলা কেশরাশি বায়ুতে দোল খাচ্ছে এলোমেলো ভাবে। তবু অস্তিত্বকে একটু অগোছালো লাগছে না। সৌন্দর্য এবং মাধুর্যের এক মিশেল সে। বিলালের অধরে তীর্যক হাসি উঠল। অ্যাজ ইফ আই কেয়ার।
আয়েশাকে দেখিয়ে দেখিয়ে আরো একটি সিগারেট প্রজ্বলিত করলো বিলাল। যদিও আগেরটি এখনো নিঃশেষ হয়নি, সেটি আধ খাওয়া অবস্থায় নিচে ফেলে নতুন টি ঠোঁটে ছোঁয়ালো। দীর্ঘ এক টান গ্রহণ করলো। বায়ু পরিপূর্ণ হলো মাদকীয় ধোঁয়াতে। কোনো প্রকার বাক্য উচ্চারণ না করে আয়েশা সম্পূর্ণ দৃষ্টি পর্যবেক্ষণ করলো, তারপর এগোলো। বিলাল প্রত্যাশাও করলো না। এতটাই অতর্কিতে উত্তোলন হলো তার হাত। একটানে সিগারেট কেড়ে সোজা মেঝেতে ফেলে পা দিয়ে পিষে ফেললো আয়েশা। তাতে ভড়কে গিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো বিলাল। এর পূর্বে এমন অদ্বৈততার সঙ্গে কেউ প্রদর্শন করার দুঃসাহস করেনি। ওসব টানুন, ঠিক আছে, আমার সামনে নয়। এই বিষাক্ত ধোঁয়া আমার অ্যালার্জি আছে। দৃষ্টি সরু করে তাকিয়ে থাকলো বিলাল একটানা কয়েক মুহূর্ত, তারপর রেলিংয়ে হেলান দিয়ে অথরে হাসি ফিরিয়ে এনে জানালো, অ্যাফ্রেড দ্যাট ইউ উইল ফর মি। বাংলায় বলুন। বাংলায় বললে অপবিত্র শোনাবে। যাই হোক, আমার প্রেমে পড়ে যাওয়ার ভয় পাচ্ছ না তো? আয়েশার অধর বিস্তৃত হলো। এক কৌতুকপূর্ণ দৃষ্টিতে তাকালো সে বিলালের দিকে। আপনি এবং প্রেম, আপনার মতন এক পশ্চাত্যের গাধার সঙ্গে প্রেম, বিনোদন পেলাম। ঝুঁকল বিলাল আয়েশা কিঞ্চিত নিকটে। তাতে তার উন্মুক্ত বুক স্পষ্ট দৃষ্টিগোচর হলো। আয়েশার দৃষ্টি এক পলক নজর বুলিয়ে তার মুখে এসে ঠেকল। বিলাল খানিক হেসে মৃদু আবেশিত কণ্ঠে বলল, কিন্তু তোমার দৃষ্টি যে ভিন্ন কথা বলে প্রিয়। বিচলিত হলো না আয়েশা, বরং কঠোর চিত্তে তাকালো বিলালের দৃষ্টিতে। আপনার আপনার সবসময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে, তাই না? অফকোর্স, এত সুন্দর সৃষ্টি প্রদর্শন করব না? সে তোমার মতন কারো দৃষ্টি আকর্ষিত হলে আমার মাথা ব্যথা নয়। দৃষ্টি আকর্ষিত হয়েছে ভিন্ন কারণে। আপনার নেকড়ে কোথায়? সামান্য বিব্রত হলো বিলাল, নিঃশব্দ থাকলো। জবাব দেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন, কিন্তু তা পাওয়া গেল না। আয়েশার কথা ভেসে এলো কানে, মুছে ফেলেছেন? বা, ঠিক করেছেন, এখন দেখতে ভালো লাগছে। ক্রমশ বাড়তে থাকা লালিমার ছায়া এড়াতে বিলাল দ্রুত কণ্ঠে জানালো, ইস, নতুন কিছু ট্যাটু করবো, তাই আগেরটা মোছার দরকার ছিল। ওসব নেকড়ে ফেকড়ে দিয়ে কি হয়? মাথা কাত করলো বিলাল। নেকড়ে এমন এক প্রাণী যে সব থেকে অধিক আত্মশালী। একজন নেকড়ে সর্বদা একমাত্র এক সঙ্গিনী নির্বাচন করে। কোনো কালে তার ব্যতিক্রম ঘটে না। যদি সঙ্গিনী গতও হয়, তবুও কখনো নেকড়ে অন্য কারো প্রতি আকর্ষিত হয় না, বরং সঙ্গিনীর মৃত্যুর পর নিজেও দ্রুতই পরপরের যাত্রী হয়। মানুষের থেকে শত সহস্র গুণে ভালো, কি বলো? আয়েশা এক নাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টির গাঢ়ত্বের প্রভাবে তীর তীর করে কাঁপল তার চোখের পাতা। নিজেকে নেকড়ের সঙ্গে তুলনা করছেন? হোয়াই নট? হাস্যকর। আপনাকে দেখে মনে হয় না আপনি কোনোদিন একজনের সন্তুষ্ট থাকবেন। বিলাল নীরবে হাসল, শার্টের অংশ চেপে আরো খানিক উন্মুক্ত করে বলল, দেন ট্রাই মি। ক্ষিপ্র গতিতে এগোলো আয়েশার হাত। বিলাল ভাবল, এই বুঝি তার কলার টেনে ধরে জোরপূর্বক বোতাম আটকে দেয়। কিন্তু রমণী তা করল না। মাঝপথে থমকে গেল। কি যেন ভাবল, তারপর দৃষ্টি ফিরিয়ে ভিন্ন দিকে চেয়ে জানালো, আমি শুধু জরুরি কিছু কাগজপত্র দিতে এসেছিলাম। আর হ্যাঁ, আগামীকালের বিজনেসের পার্টির কথা ভুলে যাবেন না। ডিল হওয়া জরুরি। আপনি মনে করিয়ে দিতে বলেছিলেন। এইটুকুই। তৎক্ষণাৎ উল্টো ঘুরে হনহন করে হেঁটে দৃষ্টিসীমার আড়াল হয়ে গেল আয়েশা। বিলাল নিজের স্থানে ঠায় দাঁড়িয়ে অবলম্বন করে গেল। এই রমণী মাঝে মাঝে তার নিকট ভীষণ রহস্যময় ঠেকে। নিজের কঠোরতার অন্তরালে যেন এক ঝাঁক রহস্যের বসবাস। তার সম্পর্কে সবাই সবকিছু জানে, আবার যেন কিছুই জানে না। তাই হয়তো বিলালের অন্তর সেই রহস্যের সমাধানে ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে। নিজেকে এমন ধারণায় প্রদান করল সে। রেলিংয়ে হেলান দিয়ে পুনরায় তাকালো সুবিস্তৃত গগনের উদ্দেশ্যে। তন্দ্রা হরিণী। অধরের হাসিটি ক্রমশ ব্যাপকতা ধারণ করল বিলালের। একটি মখমলি সোফায় বসে হাতের পুস্তকে মনোযোগ ধরে রেখেছে আয়েশা। চারদিকে পার্টি অব্যাহত রয়েছে। আভিজাত্যের বিজনেস পার্টি বলতে মূলত উত্তেজক পানীয়তে বুঁদ হয়ে থাকা অপরার সঙ্গে ওয়ার্ডস। কেউ কেউ আবার অধিক বিনোদনের আশায় নর্তকী দলকে নৃত্য পরিবেশনের আমন্ত্রণ জানিয়ে থাকে।
ব্যাপারগুলোতে মোটেও আগ্রহী নয় আয়েশা, তাই একপাশে অবস্থান নিয়েছে সে। তার মনোযোগ দৃঢ়ভূত হয় বিরক্ত ফুটল একদল লোকের আগমনে। পাশ ফিরে তাকাতে সোফায় আশেপাশে বিনা অনুমতিতে বসে যাওয়া লোকগুলোকে নজরে পড়ল। রেমান গ্রুপের ব্যবসায়িক সহযোগী, তাই ইচ্ছে সত্ত্বেও নিজেকে প্রশান্ত রাখল আয়েশা। এক স্বর্গের অপসরী লাগছে তোমাকে। ধন্যবাদ। মন্তব্যের বিপরীতে শুকনো এক প্রতিক্রিয়া উচ্চারণ করে পুস্তক হাতে উঠে পড়ল আয়েশা। দ্রুত প্রস্থানের চেষ্টা চালাতেও তার হাত চেপে ধরল একজন। আরে কোথায় যাচ্ছ? বসো, একটু আলাপ আলোচনা করি। আপনাদের আলোচনায় আমার বসের সঙ্গে হওয়া উচিত, আমার সঙ্গে নয়। তা তো অবশ্যই, ভাবলাম তোমাকে তার মাঝে একটু চেনা জানা যাক। তির্যক হাসল আয়েশা, নিজের হাতখানি মোলায়েমভাবে ছাড়িয়ে নিয়ে জানালো, দুঃখিত, আমি পরিচিত হতে ইচ্ছুক নই। শুভরাত্রি। এইটুকুই। দ্রুত উল্টো করে শাড়ির আঁচল গুটিয়ে এগিয়ে গেল আয়েশা। আশেপাশের পাঁচশোটা সংস্কৃত অনুসারে নিজেদের টপ এবং বলগাউনে সজ্জিত করা রমণীদের ভিড়ে তার চিকচিকে ঘন অমানিসের খচিত শাড়ি পরিধানকৃত অবয়ব না চাইতেও দৃষ্টি কাটতে বাধ্য। চাইলে সে মুখের উপর জবাব দিয়ে লোকগুলোর ব্যবস্থা করতে পারত, কিন্তু জনসম্মুখে ঝামেলা করতে বাদ সাধছে। তাই নিঃশব্দে পাটির বাহিরে আড়াল হয়ে গেল সে। বাইরের খোলা জায়গায় এসে বিশুদ্ধ বায়ুতে প্রশ্বাস গ্রহণ করতে ধীরে ধীরে প্রশান্ত হয়ে এলো তার অন্তর্জ্বালা তেজ। স্থানটিতে কেমন আবদ্ধ এবং হাসফাস লাগছিল। সর্বদাই লাগে যখন অপছন্দ হওয়া সত্ত্বেও বিপরীত পক্ষের মন রাখার উদ্দেশ্যে তাকে অসৎ হাসি প্রদর্শন করতে হয়। সকলে এক, কেউ ব্যতিক্রম নয়। এই অভিজাতদের দল এক একটি দানব যেন। বিলাল রেমান সেই দানবের উপরের সারিতেই রয়েছে। আপাতত দৃষ্টিতে তার সৌন্দর্য দৈবিক মনে হলেও অন্তরের গাম্ভীর্যতা মুচবার নয়। যেন সৌন্দর্যের অন্তরালে আপন আধার ঢেকে রাখে সে। সম্পূর্ণ উপলব্ধি করতে পারে আয়েশা। তবুও আজ এতগুলো দিন পেরিয়ে সে অনুভব করল, বিলাল রেমানকে চাইলেও ঘৃণা করতে পারছে না। বরং ওই অস্তিত্বের তির্যক হাসি জড়ালো মুখ হৃদয়ে কোণে ভেসে উঠলেই কেমন স্থগিত হয়ে পড়ে মস্তিষ্ক। দ্বিধান্বিত হয় চিন্তা ভাবনারা। লক্ষ্যচ্যুত হচ্ছিস আয়েশা, মনস্থির কর। ধ্বনিত হলো আপন অন্তরে। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করলো আবারও। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত সন্দিহান হওয়া চলবে না, অন্যথায় বাদশা। চিন্তা সহসাই থমকে গেল বাহুতে জোর ঝটকা অনুভব করে। কিছুটা বিস্মিত হয়ে ঘুরে তাকালো আয়েশা। সেই লোকগুলো অনুসরণ করে এখন পর্যন্ত চলে এসেছে। কিছু বুঝে ওঠার আগে মোটা একটি টাকার বান্ডিল আয়েশার মুখে ছুড়ে দিল একজন। ধপাস করে পড়ল তা ভূমিতে। হতচকিত হয়ে রমণী তাকাতে একজন বলল, এক রাতের জন্য যথেষ্ট নিশ্চয়ই। তড়িৎ খেলে গেল আয়েশার শরীরে। অসম্ভব। এরপরও চুপ থাকার অর্থ অন্যায়কে প্রশ্রয় দেওয়া, নিজের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা। হাত তুলে সজোরে আয়েশা চড় দিল লোকটিকে। অপরজন বিস্মিত হয়ে এগোতেই তীব্র খুশি হানল তলপেটে। নরপশুর দল, এইটুকুই। হত্যাযজ্ঞে উন্মুক্ত হতে চাইল, এর অধিক প্রতিক্রিয়া নারাজ মস্তিষ্ক। বাতাস আসছে, নিজেকে বিপদে ফেলা যাবে না। বিলাল যদি এরপর তাকে বদলে ফেলে, ভিন্ন কর্মচারীকে সুযোগ দেয়, সমস্যা আছে। দ্রুত প্রস্থান করতে চাইলেও সম্ভব হলো না। তৃতীয় জন তার শাড়ির আঁচল টেনে ধরল শক্তভাবে। মেয়ে মানুষের এত দেমাগ! ক্ষিপ্র গতিতে এগুলো তার হাত, উদ্দেশ্য আয়েশার কাঁধ। আয়েশা প্রস্তুত প্রতিরোধে, কিন্তু দরকার পড়ল না। রীতিমতো ছায়ার মতো নীরবে উপস্থিত হলো এক অপ্রতিরোধ্য অস্তিত্ব। হাতখানি পাকড়াও করল। একটি জোরালো টান, ডানে এবং বামে মোচড়, কটমট করে হাড় ভাঙার শব্দ। আর্তনাদ উঠতে চাইলেও মুখে চেপে বসলো হাত। হাঁটুর জোরালো আঘাত চেপে বসলো তলপেট জুড়ে, অতঃপর ধরাশায়ী। হতভম্ব আয়েশা সক্রিয়ভাবে দূরে সরে দাঁড়ালো। আকাশে উদিত হওয়া আবছায়া চাঁদের জ্যোৎস্নায় তার দৃষ্টিতে প্রতিফলিত হলো আধার কালো অবয়বটি। বিলাল রেমান। কালো চুটে আবৃত অভিজাত শরীর, তীক্ষ্ণ চেহারা জুড়ে শীতলতম দৃষ্টি। আঁকিজোড়ার মাঝে যেন প্রজ্বলিত দাবানল ঠাঁই পেয়েছে। এগুলো সে তড়িৎ গতিতে। বাকি দুজনের একজনকে লাথি হাঁকিয়ে ভূমিতে ফেলল। অপরজনের ঘাড় চেপে স্থির রাখা কয়েকটি গাড়ির বনেটে একটিতে আছড়ে ফেলল, চেপে ধরে রাখল শক্তভাবে।
ডিল কোম্পানির সঙ্গে হওয়ার কথা ছিল, আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নয়। তাতে দাঁত চেপে উচ্চারণ করল বিলাল। ওই অবস্থায় ঘাড় চেপে লোকটিকে টেনে আনলো আয়েশার নিকট। জোরালো ধাক্কায় হাঁটু গেড়ে বসলো রমণীর সামনে। ঝুঁকে লোকটির সন্নিকটে গিয়ে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। চিবুক চেপে ধরল হাতের আঙুলের মাঝে। তীর্যক হেসে বিড়বিড় করলো, যদি ও ক্ষমা না করে তবে তোকে নিজ হাতে খুন করার সৌভাগ্য আর কাউকে অর্জন করতে দেব না। ধ্বংসযজ্ঞ যেন এক লহমায় শেষ হয়েছে। সরে দাঁড়ালো বিলাল প্রশান্তভাবে। পকেট থেকে বের করে অধরে দারুচিনির টুকরো ছোঁয়ালো। বুকে দুহাত বেঁধে নীরব পর্যবেক্ষণ করতে থাকলো। তার উপস্থিতিতে স্পষ্ট কম্পিত হলো লোকটি। তৎক্ষণাৎ ঝুঁকলো আয়েশার পদক্ষেপে। ক্ষমা ক্ষমা করে দিন। তীব্র দৃষ্টিতে চেয়ে থাকলো আয়েশা। বাকি দুজনও অত্যন্ত দ্রুত হুড়মুড় করে এলো তার সামনে। একযোগে ক্ষমা চাইতে লাগলো। দুই আঙুলের কপাল ঘষতে ঘষতে এক নজর বিলালকে দেখলো আয়েশা। গাছের গুড়িতে হেলান দিয়ে বেশ উপভোগ্য দৃষ্টিতে চেয়ে আছে। রমণীর পদক্ষেপে লুটায়িত কাপুরুষ তাকে বিনোদিত করেছে যেন। নারীদের সম্মান দিতে না জানলে নিজ দায়িত্বে আত্মাহুতি দেবেন। এই পৃথিবীর আপনাদের মতো কুলুষিত অস্তিত্বের কোনো প্রয়োজন নেই। নিজেকে শান্ত রেখেছি খুব কষ্টে। সিদ্ধান্ত বদলের আগে চোখের সামনে থেকে দূর হন। লোকগুলো দ্রুতই পরিত্যাগ করল স্থান। তবে শেষজন যাওয়ার পূর্বে এক নজর বিলালের সঙ্গে বিষাক্ত দৃষ্টি বিনিময় করল। আমি তোমার ব্যবসা দেখে নেব। কেন? আমাকে দেখুন, আমি কি কোনো অংশে কম না হ্যান্ডসাম নাকি? বিব্রত হলো লোকটি স্পষ্ট। এমন জবাব আশা করেনি। বেপরোয়া হাসল বিলাল। তারপর এক অদ্ভুতুলের ছায়া আচ্ছাদিত করল তার অভিব্যক্তি। নেকড়ে কখনো তার সঙ্গিনীর উপর দৃষ্টিপাতকারীকে ছাড় দেয় না। আপনাকে দিচ্ছি। অতীতে বাবার সাথে সখ্যতার খাতিরে, অন্যথায় যে চোখ ও রমণীতে দৃষ্টিপাত করেছে ওই চোখ উগলে নিতাম। সম্পূর্ণ কর্ণগোচর হলো আয়েশার। অন্তরে ঘূর্ণিঝড় উঠল, তবুও শান্ত থাকলো অভিব্যক্তি। লোকটি একটি ঢোক গলাধরণ করে দ্রুতই চলে গেল। দুজন সম্পূর্ণ একলা হতেই বিলাল আয়েশার দিকে ফিরল। প্রয়োজন না থাকা সত্ত্বেও নিজের পরিধানের কোট খুলে এগিয়ে দিল, জড়িয়ে দিল রমণীর কাঁধে। আয়েশা একটি ঝটকা দিয়ে উঠল। প্রয়োজন নেই, আপনার এমন হস্তক্ষেপ করার দরকার ছিল না। আমি সামলে নিতে পারতাম। শাট আপ। আমার জন্য তাদের সঙ্গে শত্রুতা পাতানোর প্রয়োজন দেখি না। ডিলটা অত্যন্ত লাভজনক ছিল। রেমন কোম্পানি ক্ষতিতে পড়বে। আই সেড শাট আপ, ড্যাম ইউ ম্যান। উচ্চ কণ্ঠে কম্পিত হলো আয়েশা সামান্য। বিলাল কোট টেনে জোরপূর্বক বোতাম আটকে দিল। তারপর আয়েশার দৃষ্টিতে দৃষ্টি মেলালো। অমানুষদের সঙ্গে আমি ব্যবসা করি না। আপনি নিজে কি? আয়েশার প্রশ্নটি বিলালের অন্তরে আঘাত করল ভীষণভাবে। দৃষ্টি নামিয়ে হাসল সে, পরিহাসের হাসি। স্থির চেয়ে থাকলো আয়েশা। বিলালকে বর্তমানে উদ্ভ্রান্তের ন্যায় দেখাচ্ছে। দূরে সরে চুলে হাত চালালো বিলাল। তারপর পরিহাস ধরেই রেখেই বিড়বিড় করল, তোমার তাই মনে হয় আয়েশা? আমিও ওদের মতন? বাদ সাধল হৃদয় তীব্রভাবে। তবু আয়েশা বিড়বিড় করল, হ্যাঁ। আচ্ছা। প্যান্টের পকেটে দুহাত গুজল বিলাল। অধর ফাঁকা হলো তার। যেন কিছু বলতে চায়, কিন্তু শেষমেশ বলতে সক্ষম হলো না। নির্বিকার চাদরে নিজেকে ঢেকে উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাড়িতে ফিরব। ক্লান্ত লাগছে ভীষণ। কোনো কিছু উচ্চারণ করল না আয়েশা। দ্বিধার জোয়ার উঠল তার হৃদয় মাঝারে, তবুও নীরব থাকলো। কিসের খাতিরে? সে রহস্যের সমাধান আপাতত বহু দূরে। বিলালকে নিঃশব্দে অনুসরণ করল সে। অন্তঃতার ঘোষণা করল, আপনি ওদের মতন নন বিলাল। অতিবাহিত হলো কিছুদিন। আয়েশা এবং বিলালের মাঝে বর্তমানে অদৃশ্যমান দেয়াল দণ্ডায়মান। এর পেছনে দায়ী আয়েশা নিজে। তার সম্পর্কে সে অবহিত। সবকিছুর পূর্বের মতোই চলছে। ব্যবসার কাজ, বিলালকে এদেশের সঙ্গে পরিচিত করানোর কাজ। তার জন্য উভয়কে একটি দীর্ঘ সময় একসাথে কাটাতে হয়। আপাতত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক ঠেকলেও বিলাল পরিবর্তন হয়েছে ভীষণ। খুনসুটি পরিহাস করেছে। আয়েশার উদ্দেশ্যে তার বিনোদনগুলো ফিকে হয়ে এসেছে। বিষয়টি যন্ত্রণাদায়ক ঠেকছে রমণীর নিকট। বর্ষাকালের আগমন ঘটেছে প্রকৃতিতে।
বৃষ্টিপাতে ভরপুর সন্ধ্যা। বকুলের থোকায় থোকায় পূর্ণতা পেয়েছে বৃক্ষলতা। এর মাঝে রান্নাঘরে উষ্ণ খিচুড়ির ঘ্রাণ, তার সঙ্গে জুটেছে ইলিশ ভাপার লোভনীয়তা। নিজের কক্ষ থেকে বের হতে বাধ্যই হলো বিলাল। কৌতূহলী ভঙ্গিতে পায়ে পায়ে পৌঁছালো রান্নাঘরে। এই বাড়িতে প্রত্যেক কাজকর্ম সবার জন্য আলাদা লোক রয়েছে, কিন্তু আজ রান্নাঘরে সে কর্মচারীর বদলে আয়েশা দেখা পেল। বকুলের মতো হলুদ লাভ বর্ণের শাড়ি পরিধানের রমণীর পাকাপোক্ত হাতে বড়সড় পাত্রে খিচুড়ি নেড়ে চলেছে। কেশরাশ বেঁধে নিয়েছে খোপা করে। বাইরে বৃষ্টির ঝমঝমে ধ্বনি, এবং এই দৃশ্য বিলালের হৃদয় আবেশিত হয়ে পড়ল মোহে। দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে রইল। আয়েশা কাজেই ব্যস্ত, কারো উপস্থিতি খেয়াল করেনি। অতর্কিতে তার হালকা খোপা নড়ে ওঠার কারণে খুলে গেল। পিঠ ভাসিয়ে নেমে এলো ঘন চুলরাশি। ইলিশ ভাপার অংশ কলাপাতায় মুড়তে ব্যস্ত আয়েশা ভীষণ বিরক্ত হলো। তার অস্বস্তি খেয়াল করে এগিয়ে গেল বিলাল। নিজের সন্নিকটে প্রভাবশালী অস্তিত্ব টের পেল আয়েশা। পেছন ঘুরে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগে বিলালের হাত জড়িয়ে গেল তার কেশরাশিতে। ত্বক স্পর্শ করা থেকে সম্পূর্ণ বিরত থেকে সে আস্তে আস্তে আয়েশার খোপা পুনরায় বেঁধে দিতে আরম্ভ করল। সম্পূর্ণ স্থবির রইল রমণী। বিলালের কাঁচা হাতে যদিও খোপা শক্ত হলো না, তবুও বর্তমানে শুধুমাত্র খোপার চিন্তায় স্থির থাকতে পারছে না আয়েশার অন্তর। খুব বেশিক্ষণ সন্নিকটে ব্যয় করল না বিলাল। পাশে সরে দাঁড়িয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে জিজ্ঞাসা করল, তোমাকে এই বাড়িতে রান্নার কাজ করতে কে দিয়েছে? আমি যতদূর জানি তুমি স্টাডি রুমে ফাইলের কাজ করছিলে। হাসল আয়েশা। বহুদিন বাদে তার অধরে এই প্রফুল্ল হাসির অস্তিত্ব নজরে পড়ল। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাবলাম দিনটা নষ্ট হতে দেওয়া যায় না। আপনি কি জানেন বাঙালিদের বৃষ্টি এবং খিচুড়ির সম্পর্কে এক অবিচ্ছেদ্য সম্পর্ক? সহসায় দৃষ্টি ফিরিয়ে নিল বিলাল। ওই হাসি তার হৃদস্পন্দন থমকে দিয়েছে। নিজেকে নিজে শাসালো। এতটা অনিয়ন্ত্রিত কবে থেকে হলো তার হৃদয়? সেদিন থেকেই, যেদিন ওই রমণী তার তেজস্বী দৃষ্টি এবং কঠোর মনোবল নিয়ে শাড়ি জড়ানো অঙ্গে তোমার কক্ষে আরামকেদারায় বসেছিল। জবাব এলো তৎক্ষণাৎ। নিজের বিশ্বাসী হলো না তা দ্রুত কণ্ঠ পরিষ্কার করলো বিলাল। শক্ত হওয়ার চেষ্টা করলো। তোমাকে এজন্য দায়িত্ব দেওয়া হয়নি। এসব বন্ধ করে কাজে যাও দ্রুত। বলেই বিলাল চলে আসছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে আয়েশার হাতের আঙুল জড়িয়ে গেল তার কবজিতে। থমকাতে বাধ্য করলো। বিস্মিত হয়ে বিলাল একবার নিজের হাত এবং আরেকবার আয়েশার মুখপানে চাইল। এই রমণী সত্যি তার হাত স্পর্শ করেছে? স্বপ্ন নাকি রূপকথা? কোন জগতে হারিয়েছে বিলাল নিজেকে? অভিমান করেছেন? সামান্য দুটি শব্দ যেন দ্বিধার দেওয়াল গুড়িয়ে দিল। আয়েশা আরো কিছু বলতে গিয়েও থমকালো। হাতের বাঁধনের দৃষ্টি পড়তে কেমন যেন আতঙ্কিত ফুটে উঠল তার অভিব্যক্তিতে। দ্রুত হাত ছেড়ে সরে যেতে চাইল, কিন্তু এবার সুযোগ দিতে নারাজ বিলাল। হাতটি শক্তভাবে চেপে একটানে রমণীকে নিকটে টানল। তীব্র ইচ্ছা হলো দুহাতে তার কোমর জড়িয়ে ধরার, কিন্তু নিবারণ করলো নিজেকে। যথাযথ দূরত্বে গণ্ডি পেরিয়ে অসম্মান করার ইচ্ছা হলো না। এই সম্পর্কে কোনো পরোয়া নেই তার, কিন্তু আয়েশার ক্ষেত্রে সে ভিন্নভাবে ভাবতে বাধ্য হচ্ছে। রহস্যময়ীকে কষ্ট দিতে নারাজ তার হৃদয়ে। কেন বারবার দূরে ঠেলে দাও? কিসের ভয় তোমার? বিলালের কণ্ঠস্বর আহত পশুর আর্তনাদের মতো শোনালো। তার দৃষ্টিতে দৃষ্টি রেখে আয়েশা শুধুমাত্র একটি জবাব দিল, একদিন বুঝতে পারবেন, আর সেদিন আপনি আমাকে সব থেকে বেশি ঘৃণা করবেন বিলাল। এই প্রথম আয়েশা তার নামটি উচ্চারণ করেছে। সেই অনুভবে এতটাই নিমজ্জিত ছিল বিলালের মস্তিষ্ক যে রমণীর টলটলে দৃষ্টি এবং বাক্যের অর্থ সেদিন সে অনুধাবন করতে সক্ষম হয়নি। বিলাল উপলব্ধি করল সবটাই, কিন্তু ততদিনে অতিক্রান্ত হয়েছে গোটা একটি বছর। ভালোবাসার উত্তাল স্রোতে তার হৃদসমুদ্র তখন অগ্রসরী জলরাজ্য। অনুভূতির তুলনায় সাজ্জিত তার এককালে শূন্য হৃদয় বাগান। অতি অপ্রত্যাশিত ভাগ্যের চক্রে সে সম্পূর্ণ দিশাহারা এক প্রজ্বলিত স্নিগ্ধতার প্রেমে। শুধুমাত্র নিজেকে জাহির করা বাকি। গিয়েছিল সে দুহাত ভরে প্রেয়সী প্রিয় কাঠগোলাপের
জৌলুর সাথে, কিন্তু সেই কঠোর কাঠগোলাপ লুটিয়ে গেল ভূমিতে, ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারদিক, ঠিক তার সদ্য ভেঙে চুরে চুরমা হওয়া হৃদয়ের মতন। আয়েশার একান্ত নীড়ের সামনে সড়কে সেদিন দাঁড়িয়েছিল একটি গাড়ি, যে গাড়ির বনেটে হেলান দিয়ে দণ্ডায়মান রেমান গ্রুপের চিরপ্রতিদ্বন্দ্বী কায়সার পরিবারের বংশধর বাদশা কায়সার। যুবক একা ছিল না, তার পাশে বিলালের হৃদয় হরণ করে নেওয়া রমণী আয়েশা, যার কোমরে অত্যন্ত নিয়ন্ত্রকভাবে জড়ানো বাদশার বাহু। বিলালের আগমনে দ্বিচোখ হেসেছিল সে, যেন তাকে দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে আয়েশার কপালে ঠোঁট ছিঁড়েছিল বাদশা। তারপর বিজয়ের মুকুট আগলে নিয়ে বলেছিল, বিশ্বাসঘাতকতার স্বাদ বড়ই মধুর, তাই না রেমান? কোনো জবাব আসেনি বিলালের পক্ষ থেকে। স্থির দৃষ্টিতে সে শুধু অবলম্বন করে গিয়েছিল। অধরজোড়া কাঁপতে কাঁপতে ফাঁকা হয়েছিল তার। অতঃপর ভগ্ন কণ্ঠে শুধুমাত্র একটি বাক্য উচ্চারিত হয়েছিল, তন্দ্রা হরিণী, আমাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যেত? প্রতিউত্তর লাভ করেনি বিলাল, বর্তমান পর্যন্ত নয়। বছরখানেক আগের কথা, একটি বিজনেস পার্টিতে সাক্ষাৎ হয় আয়েশা এবং বাদশার। আয়েশা তখন অপর এক ছোট কোম্পানির কর্মচারী হিসেবে কর্মরত ছিল। তার সৌন্দর্য এবং গুণ উভয় নজর কেড়েছিল স্বয়ং কায়সার বংশধরের। দীর্ঘদিনের নানা প্রচেষ্টার পর অবশেষে বাদশা কায়সারের প্রেমে নিবেদিত সাড়া দেয় আয়েশা। ভালোবেসে সে বাদশাকে, সত্যিই ভালোবাসে। আয়েশার নিঃস্ব আধার যান্ত্রিক জীবনে প্রথমবার আবার প্রদীপ নিয়ে পদার্পণ ঘটেছিল বাদশার। কুণ্ঠিত সন্তান হওয়া সত্ত্বেও ছেলেটির যোগ্যতা এবং গুণাগুণের ঘাটতি ছিল না, যার দরুন পরবর্তী কাজের অধিপতি হিসেবে তার নামটি তালিকার শীর্ষে উঠে আসে। ক্ষমতাধর এই প্রভাবের বাহিরে সত্যিকার বাদশা ছিল এক ভিন্ন প্রকৃতির মানুষ। শখের রমণীর প্রতি সূক্ষ্ম সূক্ষ্ম নিবেদনগুলো ছিল তার অসামান্য। সেই মায়ায় টলেছিল আয়েশার যন্ত্রণায় শক্ত হয়ে আসা অন্তর। একটুখানি সুখ লাভের আশায় বাদশার মাঝে নিজেকে বিলীন করেছিল আয়েশা। বিয়ে করে বাদশা এবং সে কায়সার পরিবারকে না জানিয়েই। বাদশার বক্তব্য ছিল এই মুহূর্তে তার বাবা তাদের সম্পর্ক মেনে নেবে না। কায়সার অধিপতি হিসেবে স্থান থিতু হলে সে এই সম্পর্কে প্রকাশ আনবে। প্রথম প্রথম কিছুটা বিব্রত হলেও বাদশার প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দরুন আয়েশা দ্বিমত করে না। উভয়ের বিয়ে সম্পূর্ণ হয় গোপনেই। মাস কয়েক একদম স্বপ্নের মতো অতিবাহিত হয় জীবন তাদের। গোপনে হলো আয়েশার প্রতি বাদশার নিবেদন কোনোদিন সামান্যতম ঘাটতি হয়নি। ধীরে ধীরে বিশ্বাসের ভিত্তি আরো জোরালো হয়। বাদশা নিজের স্থান পাকাপোক্ত করতে তৎপর হয়ে ওঠে, যা ভরসা দেয় আয়েশাকে যে তাকে বরণ করে নিতে ছেলেটা কতটা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু সেই সুখ বেশিদিন সয় না তাদের কপালে। এক ধ্বংসের প্রভাব নিয়ে তাদের জীবনে আবির্ভূত হয় বিলাল রেমান। কায়সার পরিবারের চিরপ্রতিদ্বন্দ্বী রেমানদের পূর্ণবার ক্ষমতা দখলে প্রচেষ্টা বাদশাকে ভীষণ বেদনাদায়ক ফেলে দেয়। তিনি ভাইদের মধ্যে এক নীরব প্রতিযোগিতা আরম্ভ হয়, রেমানদের যে ঠেকাতে পারবে সেই ক্ষমতার সিংহাসন লাভে বিজয়ী হবে। এর মাঝেই অপ্রত্যাশিতভাবে বিলালের অ্যাসিস্ট্যান্ট হওয়ার প্রস্তাব আসে আয়েশার নিকট। রেমানদের পূর্ববর্তী কর্মচারী পরিবার হওয়ার দরুন তার প্রতি রেমান অধিপতির অগাধ বিশ্বাস ছিল। আয়েশা বাদশাহকে বিষয়টা অবহিত করলে তার মস্তিষ্ক সুচারু এক পরিকল্পনায় ফাঁদ পাতে। আয়েশার সাহায্য বিজয় হাসিল, তার ক্ষমতা লাভের পথ আরো সহজ হয়ে যাবে তাতে। প্রথমে ভীষণ গড়িমড়ি করে আয়েশা, তাতে বাদশাও জানায় সে না চাইলে কিছুই করতে হবে না। কিন্তু পরবর্তীতে ভবিষ্যতের চিন্তা দ্বিধায় ফেলে আয়েশাকে। যদি রেমান কায়সারদের কোনো ক্ষতি করে দেয়? তাই করার জন্যই তো এসেছে রেমান বংশধর। বাদশার আতঙ্কে ভুগতে থাকে আয়েশা। ইতিমধ্যে কয়েকবার ছেলেটির জীবনের উপর প্রতিপক্ষ দল হামলা করেছিল। সম্প্রতি তা হয়েছিল তাদের বিয়ের কিছুদিন পূর্বেই। নিজেকে মানাতে পারে না আয়েশা। তার সামান্য হস্তক্ষেপে হয়তো ভবিষ্যৎ সুন্দর হতে পারে। অবশেষে বাদশার পরিকল্পনায় সম্মতি জানায় সে।
সেদিন খুশি হয়ে বাদশা তাকে আলিঙ্গন করে এক চমৎকার ভবিষ্যতের ওয়াদা করেছিল। প্রফুল্ল আপ্লুত হয়েছিল রমণী সে ভালোবাসাময় নিবেদনে। অতঃপর যা হওয়ার তাই হতে আরম্ভ করে। বিলাল রেমানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেমানদের রাজত্বে প্রবেশ করে আয়েশা। আদতে কায়সারদের গুপ্তচর। প্রথমে ভরসামান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ কয়েক মাসের সময় নিয়ে। এরপর শুরু হয় সত্যিকারের খেলা। মূল্যবান তথ্য সে গোপনে বাদশাকে হস্তান্তর করতে থাকে, যা কাজে লাগিয়ে সময়ে অসময়ে বেশ সূক্ষ্মভাবে রেমান গ্রুপের পতনের পরিকল্পনা সাজাতে থাকে বাদশা। তার কাজ ছিল কত নির্ভুল। আয়েশাকে সন্দেহের তালিকা থেকে বাদ রাখার মতন পদ্ধতি প্রয়োগ করত সে পরিকল্পনা বাস্তবায়নে, যার দরুন ধীরে ধীরে দিশেহারা হয়ে পড়ে রেমান গ্রুপ। অপরদিকে আয়েশা বেশ বড়সড় এক প্রভাব খাটাতে সক্ষম হয় স্বয়ং বিলালের উপর। প্রথম দিকে কাজটি শুধুমাত্র লক্ষ্য পূরণেই করছিল সে। বিলাল হাতের মুঠোয় থাকলে সবকিছু পানির মতন সহজ হবে। কিন্তু দিনকে দিন বিলালের নিবেদন আয়েশার উদ্দেশ্য ভঙ্গুর করে তুলতে থাকে। বাদশার নিকট থেকে জেনে রেমানদের সম্পর্কে যে ধারণা আয়েশার হৃদয়ে সৃষ্টি হয়েছিল তা একটু একটু করে দূরীভূত হতে থাকে বিলালের প্রয়াসে। এই যুবক যেন সাধারণের মাঝেও অসাধারণ। তার অবয়ব তাকে অত্যন্ত ধূর্ত এবং চতুর হিসেবে উপস্থাপন করে, কিন্তু তার অন্তর আদতে সকল কদর্যতা থেকে মুক্ত। অন্তত নিকট মানুষগুলোর জন্য বিলাল জগতের সব থেকে স্নিগ্ধ অস্তিত্ব। যার সঙ্গে যেমন হওয়া দরকার সে তেমনই। অসত্যের জন্য কঠোর, হিংস্র, সত্যের জন্য ঠিক ততটাই নমনীয়, কোমল। বিলালের তার প্রতি আগ্রহ, দৃষ্টি, অনুভূতি সবকিছু বোঝা আয়েশার উপর চেপে বসতে থাকে ক্রমশ। একটা সময়ে তা হাসপাস লাগতে থাকে। বিলালের প্রতি অনুভূতি জন্মায়নি তার কোনোদিন, অন্তত প্রেমের অনুভূতি নয়। তা সে একমাত্র বাদশার জন্য উৎসর্গ করেছে। কিন্তু চেতনাবোধ চেপে ধরে, বিবেক বাধা দেয়। কাকে ধ্বংস করতে চাইছে সে? এই ছেলেটার কি দোষ? সে তো নিজের জীবন গড়তেই চায়। এভাবে তার বিশ্বাস নিয়ে খেলা চায়। দংশন করতে থাকে বিবেক বারংবার। দিন দিন দুর্বলতা বাড়তে আরম্ভ করলো। বিলালের প্রেমের অনুভূতি স্পষ্ট টের পায় আয়েশা, কিন্তু ততদিনে সে অন্য কারোর স্ত্রী। তার অস্তিত্ব অন্য এক পুরুষের নামে বিলীন। যদি বাদশার পূর্বে আয়েশার জীবনে বিলালের আগমন ঘটত, তবে কি নিজেকে দুর্বার প্রেমের দরিয়ায় ভাসাত সে? প্রশ্নটি উত্তর লাভের সাহস হয় না আয়েশার। তার সবটুকু অস্তিত্ব জুড়ে শুধুমাত্র বাদশার বিচরণ। বিশ্বাসঘাতক তাকে হতেই হবে, হয় বাদশা নয়তো বিলালের নিকট। নিজেকে এমন পরিস্থিতিতে নিজেই জড়িয়েছে আয়েশা। তাই এর যথাযথ শাস্তি তার প্রাপ্য। সেই শাস্তি হয়েই যেন তার সামনে দণ্ডায়মান হয় বিলাল, ভগ্ন হৃদয় অধিকারী এক পুরুষ। হুড়মুড় করে তার কঠোর অবয়ব উড়িয়ে যায় বিশ্বাসের পতনে। যে সাম্রাজ্যের প্রভাবশালী অধিপতির সম্মুখে নত যেন হয় ক্ষমতা, সে নিজেই অশ্রুসিক্ত হয়ে নমিত হয় ভালোবাসার রমণীর পদক্ষেপে। একটুখানি ভালোবাসা ভিক্ষা লাভে। এমন দৃশ্যের চেয়ে ভয়ানক শাস্তি আয়েশার জন্য আর কিছু হতে পারে না। নারী চাইলে গড়তে পারে, আবার ধ্বংসও করতে পারে, কিন্তু আয়েশা একসঙ্গে দুটোই করে দেখিয়েছে। এক হাতে গড়েছে বাদশাকে, অপর হাতে ধ্বংস চড়েছে বিলালের। এমন পাপের বোঝা তাকে সারাটি জীবন বয়ে বেড়াতে হবে, কোনো সন্দেহ নেই তাতে। কনকনে এক শীতের রাত্রি। বাংলার শীত ইউরোপীয় তুলনায় কিছু না হলেও নেহায়েত কম নয়। হাড় হিম করা হাওয়া বইছে চারিদিকে, ক্ষণে ক্ষণে ঝোড়ো বায়ুর ঝাপটায় অদ্ভুতুড়ে নিশি শব্দটা ভেসে আসছে। তবুও নির্বিকার বিলাল। বাঁশের বেড়াখানির সামনে সিমেন্টের তৈরি বেঞ্চিখানিতে পা ঝুলিয়ে বসে আছে সে। পরিধানে ঢোলা শার্ট এবং প্যান্ট, উদর পর্যন্ত উন্মুক্ত বোতাম। হিম তার পাথর শরীরকে যেন ভাস্কর্যে পরিণত করেছে, তবুও ভ্রুক্ষেপ নেই। জুতোর দিকে দৃষ্টিপাত করে একাকী বসে আছে, বিন্দুমাত্র অনুভূতি হচ্ছে না, যেন সবটুকু মোচন হয়েছে অন্তর থেকে। কতদিন পেরিয়েছে সব শেষ হওয়ার পর, হিসেব নেই। ঘন্টা দিন মাসের হিসাব রাখা হয় না তার আর। সবকিছুই ভেঙে পড়েছে তার আশেপাশে। সম্পর্ক, ব্যবসা, অনুভূতি, অবশিষ্ট নেই কিছুই। কায়সারের মোক্ষম চালে মুখ থুবড়ে পড়েছে নতুনভাবে বিস্তৃত হতে চাওয়ার বাসনা।
বাবা এসেছেন ইতালি থেকে, ছেলেকে ফিরিয়ে নিতে চান, কিন্তু বর্তমানে বিলাল যেতে নারাজ। সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। ঘর থেকে বের হতেও অস্বস্তি তার। আজ বহুদিন বাদে বোধহয় রাত্রিতে একাকী বেরিয়েছে। কেউ টের পেলে নিশ্চিত চিন্তা করেছে, কিন্তু পরোয়া নেই তার। যার পরোয়া করেছিল সে তাকে জীবনের সব থেকে অধিক যন্ত্রণা দিয়ে হারিয়ে গেল। তবুও রমণীকে ঘৃণা করা যাচ্ছে না। এতটাই ভালোবেসেছিল বিলাল তাকে। এতটাও ভালোবাসা কি আদৌ সম্ভব? অতর্কিতে সড়কে মৃদুবাদের প্রতিফলনের মাঝে এক ছায়ামূর্তির অবয়ব লক্ষ্য করে বিলাল নয়ন তুলে তাকালো। স্থির হয়ে পড়ল সম্পূর্ণ। ওই কৃষ্ণ গহ্বর জুড়ে মিলিত হলো তার দৃষ্টি। ক্রোধান্বিত হলো না অন্তর, বরং যেন বহুদিন বাদে ভালোবাসাকে অবলঙ্কনে তৃপ্তি হয়েছে তৃষ্ণার্ত অন্তর। ধীরে পায়ে এগিয়ে এলো ধূসর শাড়ি পরিহিতা রমণী। কিছুই বলল না, এক দৃষ্টে চেয়ে থাকলো শুধু বিলালের মুখ পানে। তীর্যক হাসলো বিলাল। বিধ্বস্ত অবয়ব তা ঠেকল অতীব আকর্ষণীয়। কি দেখতে এসেছ? আমার পতন আনন্দ হচ্ছে? জবাব এলো না, শুধু আরো এক পদক্ষেপ অগ্রসর হলো আয়েশা। মাথা কাত করলো বিলাল। দৃষ্টিতে ফুটলো তার প্রচলিত অনুভূতি। মাঝরাতে একা নারীর বাইরে থাকা উচিত নয়। থমকালো বিলাল। অতঃপর পরিহাসের হাসি হেসে বলল, ওহ মাই ব্যাড। তোমার স্বামীও এসেছে নিশ্চয়ই। কোথায় সে? আই উইল রিয়েলি এনজয় আ ফাইট নাও। দুঃখিত। ছোট্ট শব্দটি কর্ণগোচর হলেও বিশ্বাস করল না বিলাল। ফ্যালফ্যাল করে তাকালো। আয়েশার সুখভারী দৃষ্টিপাত তার উদ্দেশ্য নিবেদিত। আমি যা করেছি তার জন্য দুঃখিত। জানি এতে কিছুই ঠিক হবে না, তবুও। হাসল বিলাল সশব্দে, যেন ভীষণ এক কৌতুক করেছে আয়েশা। নিজের চুলে হাত বুলিয়ে উঠে পড়ল বিলাল। অতঃপর একটি দীর্ঘশ্বাস নির্গত করে উচ্চারণ করল, বাড়ি যাও আয়েশা। এইটুকুই। তৎক্ষণাৎ উল্টো করে হাঁটতে আরম্ভ করল বিলাল। কিন্তু কি যেন মনে করে থমকে পড়ল তার পদক্ষেপ। শটান ঘুরে তাকালো। উঁচু বাতি পোস্টের উপরে ঝুলছে, ঠিক আয়েশার পেছনে। সম্পূর্ণ অবাক মেয়েটির সিক্ত সেই আলোয়। হলুদ ভাব প্রতিফলনে তার কপালে অশ্রুরেখা স্পষ্ট, তার সঙ্গে ঘাতক চিহ্ন। দপ করে জ্বলে উঠল বিলালের মস্তিষ্ক। মুষ্টিবদ্ধ হলো উভয় হাত শক্তভাবে। এক ছুটে আয়েশার নিকট পৌঁছালো, তার কপল পাকড়াও করলো, নিচের দিকে ঘোরালো। ভ্রু কুঞ্চিত হলো তার ক্রোধে। অপরদিকে বিস্মিত আয়েশা। বিলালের শীতল কণ্ঠ জিজ্ঞাসা করলো, এটা কে করেছে? কোনো জবাব এলো না। তীর তীর করে কাঁপল রমণীর অধর। অতঃপর দৃষ্টি ফিরিয়ে নিল। তাতেই যা বোঝার বুঝে গেল বিলাল। তাতে দাঁত পিষে ঘোষণা দিল, আই উইল কিল হিম। সত্যি সত্যি উল্টো হলো বিলাল। দ্রুত কয়েক পদক্ষেপে হাঁটতে পেছন থেকে তার কবজি পাকড়াও করলো আয়েশা। দীপ্ত কণ্ঠে জানালো, আমি আপনার কাছে অভিযোগ জানাতে আসিনি বিলাল। আমার স্বামীকে স্পর্শ করার অধিকার আপনার নেই। স্থির হয়ে পড়ল বিলাল সম্পূর্ণ। পিছন ঘুরল না। আয়েশা তার হাতটি ছেড়ে দিয়ে ধীর পায়ে সামনে এসে মুখোমুখি দাঁড়ালো। রমণীর অশ্রু দুর্বৃত হয়েছে। পুরাতন সেই বারুদ রূপে ফিরেছে অভিব্যক্তি। সামান্য হাসল আয়েশা, বিষাদের হাসি। আমি আমার শাস্তি পাচ্ছি বিলাল। আপনার বিচলিত হওয়ার প্রয়োজন নেই। শুধু পারলে কোনোদিন আমাকে ক্ষমা করে দেবেন। অন্যথায় মৃত্যুও আমায় শান্তি দেবে না। এইটুকুই বলার ছিল। মাথা সামান্য ঝুঁকিয়ে প্রস্থান করতে চাইল আয়েশা, কিন্তু সম্ভবপর হলো না। দুঃসাহস জাগিয়ে অতর্কিতে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল বিলাল। দুহাত আবৃত করল কাঁধ, টেনে নিল আপন অস্তিত্বের সংস্পর্শে। দপদপ করতে থাকলো আয়েশার হৃদযন্ত্র। বিলালের দীর্ঘশ্বাস আর্চে পড়ল তার কাঁধে। তার সঙ্গে অশ্রুপাত ভগ্ন কণ্ঠে ভেসে এলো, একবার, শুধুমাত্র একবার সুযোগ দাও তন্দ্রাহরিণী। ভিক্ষা চাইছি আমি তোমার ভালোবাসা, তোমার কাছে। আমায় একটিমাত্র সুযোগ দাও। সিক্ত হলো আয়েশার দৃষ্টিও। প্রথমবারের মতো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে বিলালের বাহু স্পর্শ করল। নিজেকে আলিঙ্গনের উষ্ণতায় বিলিয়ে দিয়ে বলল, দেরি করে ফেলেছেন বিলাল।
সামান্য একটু দেরি। দুঃসাহসের ডানায় ভর করে আজ নিজের যথাযথ অনুভূতি প্রকাশে কোনো বাধা মানল না আয়েশা। কারণ জানে এই হয়তো অন্তিমবার। বিলালের হাতটি টেনে তাই নিজের উদরে স্পর্শ আলতোভাবে হতচকিত দৃষ্টি অনুভব করে বিড়বিড় করল, আমার গর্ভে একটি প্রাণ বেড়ে উঠছে, যার পরিচয় আপনার নয়, অন্য এক পুরুষের। দীর্ঘ মুহূর্তভর স্তব্ধ চেয়ে রইল বিলাল। আয়েশা ভাবল ঘৃণায় এক্ষুনি নিজেকে গুটিয়ে নেবে সে, কিন্তু বিলাল রেমান যে সর্বদাই অপ্রত্যাশিত। স্পর্শ সরাল না পুরুষটি, বরং হাঁটু মুড়ে বসল সামনে, নত হলো আরো একবার ভালোবাসার তরে। শাড়ির আঁচলে আচ্ছাদিত উদর গর্ভে চেয়ে বিলাল আবারও একবার আলতোভাবে ছুঁয়ে দিল, ব্যক্ত করল, খেদ নেই, আমার সন্তানও, ভালোবাসবো ওকে আমি, তোমার চাইতেও দ্বিগুণ। এই জায়গায় আমার খুব কষ্ট হচ্ছে বিলাল রেমানের জন্য। মানে এরকম মানুষ হয় আল্লাহ, এতটা ভালোবাসা কি সম্ভব আদতেও? যাই হোক, আমি পরবর্তীতে পড়ছি। আপনি কি মানুষ? হাহাকার করে উঠল আয়েশা, ভেঙে পড়ল তার শরীর, লুটিয়ে গেল সড়কে, আলিঙ্গনে বেঁধে ফেলল বিলাল, মৃদু হাসল। রমণীর জমাট বাঁধা সকল অনুভূতির জ্বরে আজ ভেসে গেল মুহূর্ত। কাঁদল সে দীর্ঘ সময় জুড়ে। বিলাল নিঃশব্দে পাশে থাকলো তার। একটা সময় যেন বিবেক করা নাড়ল, নিজেকে ছাড়িয়ে নিল আয়েশা, জলদি উঠে দাঁড়ালো। বিলাল তখনও আশান্বিত হয়ে চেয়ে আছে, জানে স্বার্থপরের মতো আচরণ করছে, তবুও তার সে আশা গুড়িয়ে দিয়ে আয়েশা পুনরায় সহজাত বৈশিষ্ট্যে ফিরে বলল, আপনার এবং আমার মাঝে মিল কোথায় জানেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো বিলাল। আমরা উভয় ভুল মানুষকে ভালোবেসেছি। হৃদয়ে বিষাদ তরঙ্গ ঝঙ্কার তুলল, অশ্রু ঠেকানো যায়। এবার আর রমণী থমকালো না, ঘুরল, হাঁটতে হাঁটতে জানালো, ভুলে যান বিলাল, কোনো প্রয়োজন নেই এমন বিশ্বাসঘাতক তন্দ্রাহরণীকে স্মরণে রাখার। আমার মতন অধম আপনার মতন দেবদূতের যোগ্য নয়। দূরে মিলিয়ে যেতে থাকলো আয়েশার পদচারণা। উঠল বিলাল, আর্দ্র অথচ উচ্চকণ্ঠে পাল্টে জানালো, অভিশাপ দিলাম, তপ্ত মরুর বুকে হেঁটে চলা পথিকের জলসুধার তৃষ্ণা হও। তুমি নামক মরীচিকার ভ্রম আমার সারাটি জীবনে নিবারণ না হোক। আয়েশা। ফিরে চাইল রমণী, অশ্রুসিক্ত নয়নে, আবেশিত কণ্ঠে তৃপ্ত হাসির সঙ্গে উত্তর করল, এমন অভিশাপ লাভের ভাগ্যই বা আর কজনের হয়? উত্তর করতে পারল না বিলাল, অপলক তাকিয়ে রইল। সদরে অদৃশ্যমান হতে দেখা গেল নিজের সর্বস্বকে। একে একে অতিক্রান্ত হলো ছয়টি দীর্ঘ মাস। নিজের ভঙ্গুর অবস্থানকে পুনরায় গড়তে সময়টির প্রয়োজন হয়েছে বিলালের। বর্তমানে সে প্রস্তুত জীবনে অগ্রসর হওয়ার উদ্দেশ্যে। এই জীবন কারোর জন্য থেমে থাকে না, তার জন্যও থাকবে না। ইতালিতে ফেরার বন্দোবস্ত হয়েছে। দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে বসবাস করে নিজেকে একটু একটু করে গুছিয়ে নেওয়া বিলালের উদ্দেশ্যে ভালো থাকা। সেও ভালো থাকবে জীবনে, হোক সে ভালো থাকার কাজের মাধ্যমে। সন্ধ্যায় বিমানবন্দর থেকে ফ্লাইট। সকাল সকাল বিলাল নিজেকে আবিষ্কার করলো ভালোবাসার দুয়ারে। আয়েশার সঙ্গে সেই 6 মাস পূর্বের সাক্ষাৎই ছিল শেষ। এরপর কোনো প্রকার যোগাযোগ হয়নি। যন্ত্রণা বৃদ্ধি পায় ক্রমশ, অন্তর পড়ে। কিন্তু আজ অন্তিম লগ্নে এক অন্তিম সাক্ষাতের বড্ড প্রয়োজন। কেমন আছে তার আয়েশা? পুরাতন একতলা বাড়িটির ভঙ্গুর দরজায় কয়েকবার করাঘাত করে স্থির রইল বিলাল। বেশ কিছু মুহূর্ত পর দরজা খুলে গেল। বাইরে উকি দিল তার অতি ভালোবাসার মুখখানি। বিস্ময়ে টানা টানা নয়ন তার প্রসারিত হলো। সেই দীপ্ত কৃষ্ণ গহ্বরের মাঝে অপলক দৃষ্টিপাত করল বিলাল। আপনি? জবাব এলো না। অন্তিমবারের মতো মুখখানির মায়া অবলম্বনে ব্যস্ত বিলাল। সরে দাঁড়ালো আয়েশা, বিড়বিড় করল, ভেতরে আসুন।
হুম, আমি শুধুমাত্র তোমাকে বিদায় জানাতে এসেছি। ও, যথাসম্ভব নির্বিকার ভাব প্রদর্শন করতে চাইল আয়েশার সিক্ত দৃষ্টি তার অনুভূতির প্রকাশ করে দিল। প্রচণ্ড ইচ্ছা হলো আরো একবার নিজের ভালোবাসার দাবি প্রকাশের, কিন্তু বাধা সাধল আয়েশার ফুলে ফেঁপে ওঠা উদরের দৃশ্য। এক নজর তাকালো বিলাল সেদিকে, অতঃপর বলল, ভালো আছো? জি। সত্যি? সত্যি। সংক্ষিপ্ত জবাবগুলো কষ্টদায়ক। পীড়া বাড়াতে চাইল না অন্তর, তাই দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে বিলাল বলল, ঠিক আছে, তবে বিদায় আয়েশা। বিদায়। কিছু বলতে চাইলেও সম্ভব হলো না আর বিলালের পক্ষে। বক্ষ ছেদিত হয়ে আবেগ ভাসছে, তৎক্ষণাৎ তাই ঘুরে গেল, ধীরে ধীরে বেরিয়ে এলো বাড়ির চৌকাঠ থেকে। সড়কে পা রাখতে মৃদু অথচ ভারী এক শব্দে তার পদক্ষেপ থামল। পায়ে করে ঘুরল। দরজার সামনে মেঝেতে লুটিয়ে পড়ে পেট আগড়ে ধরে রাখা আয়েশার প্রতিচ্ছবি দগদগে ঘা তৈরি করলো তার অন্তরে। এক ছুটে পৌঁছালো নিকটে, আবিষ্কার করলো চারিপাশে ছড়িয়ে পড়া পানির অস্তিত্ব। সংক্ষিপ্ত জবাবে তাহলে এই কারণ? কঠোরতার আড়ালে কি নিদারুণভাবে যন্ত্রণা লুকিয়েছিল? আয়েশাকে কোনো প্রকার কিছু জিজ্ঞাসাও করল না বিলাল। সঙ্গে নিয়ে আসা গাড়ির দরজা খুলে দ্রুত পাজাখোলা করে ছুটল। সিটে বসিয়ে নিচে ড্রাইভিং সিটে চেপে বসল। আয়েশা, একটু সহ্য করো প্লিজ, বাচ্চাকে খবর দেব। না। যন্ত্রণাবোধক ধ্বনিতে চিৎকার করে উঠল আয়েশা। বিস্মিত হলেও পাল্টা প্রতিক্রিয়া না করে বিলাল দ্রুত ড্রাইভ শুরু করলো। ভাগ্যগুণে হাসপাতালের নিকটে ছিল, কিন্তু আয়েশা তার হাত চেপে ধরল। পাশের গলিতে। তাই মা। কিন্তু দোহাই লাগে। তর্ক বিতর্কের সময় নেই। ইচ্ছার বিরুদ্ধ হলেও দ্রুতই গাড়ি কয়েক গলি পরে এক বাড়ির সামনে থামল বিলাল। বারান্দায় বসে রোদ পোহাতে থাকা এক লোক দৃশ্য খেয়াল করে দ্রুতই বেরিয়ে এলো। চিৎকার করে ডাকলো নিজের মাকে। অভিজ্ঞ এক বয়স্ক এগিয়ে এলেন। বিলাল আয়েশাকে তুলে বাড়ির ভেতর নিয়ে গেল। একটি কক্ষে গিয়ে তাদের বাইরে বের করে দিয়ে বাড়ির বউ এবং বৃদ্ধা দুইজন রয়ে গেলেন অভ্যন্তরে। উঠোনে পায়চারি করতে করতে বিলাল আয়েশার চিৎকার ভেসে আসতে শুনল। বুক তার প্রচন্ড। অভিসম্পত করল নিজেকে। হাসপাতালে নিয়ে যাওয়াটাই দরকার ছিল। মাথা চেপে ধরে একটি চেয়ারে বসে থাকলো। তাকে এক গ্লাস পানি এবং ফল দিল বাড়ির লোকটি। মুখেও তুলল না বিলাল, কিন্তু কিছু একটা নজরে আসতেই পাশের টেবিলে সার দিকে রাখা খবরের কাগজে একটান দিয়ে নিল। মুহূর্তে ভেসে উঠল তার দৃষ্টি সম্মুখে বাগদান শাইলেন কাইসার পরিবারের কনিষ্ঠ সন্তান। খবরটি আজ থেকে প্রায় সপ্তাহ দুয়েক আগের, অথচ বিলাল সে সম্পর্কে মোটেও অবহিত নয়। অন্তরালে থাকাকালীন জাগতিক কোনো কিছুর প্রতি আগ্রহী ছিল না সে। বাদশার বাগদান সেরেছে ভিন্ন কারো সঙ্গে, তবে আয়েশা? দুপুর পেরিয়ে বিকেল প্রায়। ঠিক তখনই বাইরে বেরিয়ে এলেন বৃদ্ধা এবং তার বউ। উভয়ের চেহারাই হাসি খুশি। এরা বোধহয় বিলালকে আয়েশার স্বামী ভেবেছে। কেমন সম্পর্ক এদের তার সঙ্গে জানা নেই বিলালের। বৃদ্ধা শুকনো হেসে বললেন, ছেলে হয়েছে, একেবারে দুধসাদা টুকটুকা। তার সম্পূর্ণ বাক্য শ্রাবণের অপেক্ষায় বিলাল নেই ততক্ষণে। একছুটে সে পৌঁছালো ভেতরে। আয়েশাকে লক্ষ্য করল সুস্থই। একটি চাদর টেনে ঢেকে দেওয়া হয়েছে। তার ঠিক পাশে বিছানায় এক নরম কাপড়ের মাঝে নড়চড় করছে অত্যন্ত ক্ষুদ্র এক অস্তিত্ব। পায়ে পায়ে এগোলো বিলাল। কৌতূহলী হয়ে উঁকি দিল। শুভ্র এক মুখ, চোখজোড়া বন্ধ, লালচে হয়ে রয়েছে গাল থেকে কান পর্যন্ত। সামান্য নড়ছে, যেন দৃষ্টি মেলতে চাইছে। অপলক চেয়ে রইল বিলাল, অদ্ভুতভাবে দৃষ্টি ফেরানো দায়। অতর্কিতে তার কাঁধে চেপে বসল বাড়ির কর্তার হাত। অপেক্ষা করেন কিসের ভাইজান? তুলে নেন, ছেলের কানে আজান দেন। আমি? আপনি না তো কি? বাপ না আপনি? একটি শক্ত ঠোক গলা ধারণ করে আয়েশার উদ্দেশ্যে তাকালো বিলাল। নিঃশব্দে চেয়ে আছে, নিজেও দ্বিধান্বিত। অবশেষে অবশেষে মাথা নেড়ে সম্মতি জানালো আয়েশা। এক দীর্ঘশ্বাস ফেলল বিলাল। অত সন্তর্পণে নবজাতককে নিজের কোলে তুলে নিল। বুকে স্পর্শ করতে কেমন যেন অনুভূত হলো।
যথায় নয়ন বেয়ে অশ্রু গড়াতে থাকলো বিলালের। প্রায় কেঁদে উঠছিলেন নবজাতক, কিন্তু তার কানের নিকট মুখ নিয়ে মৃদু কণ্ঠে পবিত্র আজানের ধ্বনি বিড়বিড় করতে থাকলো বিলাল। তাতে ফল হলো। স্থবিত হয়ে নবজাতক যেন শ্রবণ করে গেল। সামান্য দৃষ্টি মেলে অবলম্বন করলো বিলালকে কৌতূহলী ভাবে। উপস্থিত পরিবারকে ব্যক্তিগত মুহূর্ত প্রদানে দরজা চাপিয়ে বাইরে চলে গেল। অবশেষে থামল বিলাল। চোখ নামাতেই তার আবদ্ধ অশ্রু টপ টপ করে পড়ল নবজাতকের কপলে। একটা শেষ অনুরোধ করব। ভেসে এলো আয়েশার দুর্বল কণ্ঠস্বর। বিলাল তার দিকে তাকালো। আমার ছেলের একটা সুন্দর নাম রাখবেন? হাহাকার উঠল বিলালের অন্তরে। কাঁপল সর্বাঙ্গ এক অনুভূতির গাঢ়ত্বে। ঝুঁকল বিলাল, কয়েক মুহূর্ত কি যেন ভাবল। তারপর নবজাতকের কপালে আঁধর ছুঁয়ে বিড়বিড় করল, আসমান। গগনের ন্যায় সুবিশাল এবং উদার। দিনে দিবাকর, রাত্রিতে চন্দ্র তারকারাজি। ভরপুর থাকুক সে আজীবন। দৃশ্যটি দৃষ্টি ভরে অবলম্বন করল আয়েশা। অশ্রুসিক্ত হলো তার নয়ন। বিলাল এবং তার বলিষ্ঠ বাহুর মাঝে সদ্য জন্ম নেওয়া সন্তান। হয়তো এটি তার জীবনের সত্য হতে পারত, কিন্তু তা বর্তমানে মধুর ভ্রম বই, ভিন্ন কিছু নয়। বিলাল তা বর্তমানে মধুর ভ্রম বই, কিছু নয়। বিলাল সাবধানে নবজাতক আসমানকে আয়েশার পাশে শুইয়ে দিল। কিছুটা অধিকার ফুলিয়ে রমণীর কপালে নিজের স্নেহের হাত বুলিয়ে আনল। আয়েশা, জানি এমন কথা বলার মুহূর্ত নয়, কিন্তু দুর্বল হবেন না। একটি বাক্য যথেষ্ট বিলালকে বর্তমানে ফিরিয়ে আনতে। আয়েশার দুর্বলতা মিলিয়েছে অদরে। দীপ্ত দৃষ্টিতে সে বিলালকে দেখল। আপনার ইতালির ফ্লাইট আছে, তাই না? তুমি জানলে কি? যান, সন্ধ্যা হয়ে এসেছে, দেরি হয়ে যাবে। কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবং আমার সন্তান আজীবন কৃতজ্ঞ থাকব আপনার প্রতি। তবে আমাদের আর কোনো কিছু সাক্ষাৎ না হলেই আমি খুশি হব। বিদায় বিলাল। এরপর আদতে মুখ খোলার মতন কিছুই থাকলো না। দৃষ্টি নামিয়ে পরিহাসের হাসি হাসল বিলাল। তারপর বিড়বিড় করল, অবশ্যই আয়েশা, বিদায়। জড়িয়ে এলো কণ্ঠস্বর, ভালো থেকো তন্দ্রাহরিণী। জোরপূর্বক অধরে অধর চেপে নিজেকে নিয়ন্ত্রণ করল আয়েশা। বিলাল উঠল, ঝুঁকে আরো একবার দেখল নবজাতককে প্রাণ ভরে। আলতো ছোঁয়ায় ক্ষুদ্র হাতটি টেনে নিজের অধর স্পর্শ করল। বি আ গুড বয় মাই অ্যাঞ্জেল, অ্যান্ড টেক কেয়ার অফ মাম্মা। চকিতে আয়েশার দিকে চেয়ে উঠল বিলাল। ঢোক গিলল, সম্পূর্ণ ভেঙে আসছে শরীর। আর সম্ভব নয়। তৎক্ষণাৎ উল্টো ঘুরে হনহন করে বেরিয়ে গেল সে। আজীবনের জন্য যে আয়েশা। অপলক। নবজাতকের তীব্র কান্নার ধ্বনি উঠল। তাকে বুকে চেপে ধরল, তাল মিলিয়ে কাঁদল নিচেও। এক লহমায় মস্তিষ্কে ভাসল কত শত না পাওয়ার আক্ষেপ। যদি কিন্তুর ভিড়ে জর্জরিত হলো অন্তর। তবে এত শত না পাওয়ার মাঝে এক টুকরো স্বর্গসুখ তার বুকে, তার ছেলে আসমান। বেঁচে থাকার প্রেরণা, লড়াই চালিয়ে যাওয়ার স্পৃহা। বিলালকে অপবিত্র করার অধিকার নেই, কিন্তু তেমনি বাদশাকে ছেড়ে দেওয়ারও সুযোগ নেই। একলা চলবে সে, নিজের সন্তানকে নিয়ে। কোনো পুরুষের সহযোগিতার প্রয়োজন নেই। কর্মফল ভোগ করবে, আগলে নেবে ভাগ্যকে। বাদশা তাকে যে যন্ত্রণা দিয়েছে তা শুধু আসলে ফেরত দেবে। যোগ্য হবে সে, নিজের ছেলেকে গড়বে নতুন শিক্ষায়। অতঃপর বহু বহু বছর পেরিয়ে যদি সত্যি কোনো এক সময় আবারও বিলালের সঙ্গে তার সাক্ষাৎ হয়, যদি সত্যিই বিলাল নিজের কথা রাখে, যদি সত্যি ভাগ্য সহায় হয়, তাহলে হয়তো নিজেকে দ্বিতীয় সুযোগ দেওয়ার দুঃসাহস করবে আয়েশা। কিন্তু আপাতত সমাপ্তি এক না পাওয়ার উপাখ্যানের।